সুপ্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন সবাই। আর আমরা আবার এলাম সিনোরা আমরা এখন কি করব অনুষ্ঠান নিয়ে। আমরা আজকের অনুষ্ঠানটি করছি সম্পর্ক নিয়ে। আমরা সম্পর্ক নিয়েই কথা বলি, ঘুরিয়ে ফিরিয়ে একই কথায় চলে আসে। যারা ফোন করেন তারা সম্পর্ক নিয়েই কথা বলেন। তো আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে যে আমাদের সম্পর্কগুলো সুন্দর করতে কী ধরনের ইতিবাচক ভূমিকা আমরা রাখতে পারি। ইতিবাচক মানে পজিটিভ ভূমিকা আমরা কি রাখতে পারি, অর্থাৎ সম্পর্ক দিয়েই তো জীবনটা শুরু। একটি শিশু যখন ভূমিষ্ঠ হয় পৃথিবীতে, তখন প্রথম সে মায়ের ভেতরে ছিল, মার সাথে সম্পর্কিত ছিল, মার সঙ্গে খুব অ্যাটাচড অবস্থায় ছিল। তারপর প্রথম তার মার সঙ্গে বিচ্ছিন্নতা ঘটে, কিন্তু সে কিন্তু বিচ্ছিন্নতা পছন্দ করে না, সে কিন্তু সম্পর্ক চায়। তো যত বড় হই না কেন আমরা কিন্তু চারপাশের সম্পর্কগুলোকে খুঁজি, এমন মানুষদের চারপাশে চাই যাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে। তো সেটি করতে গেলে আমরা কি করতে পারি, আমাদের কি করণীয় আছে? কারণ আমরা চাই না যে আমরা একদম সম্পর্কের প্রতি অতি নির্ভরশীল হয়ে পড়ি, আবার সম্পর্ক ছাড়াও থাকি। অনেকে বলে আমার কাউকে দরকার নেই, আমি একাই ভালো আছি। যখন খুব মন খারাপ হয় তখন আমরা বলি যে আমার কাউকে দরকার নেই। সেটিও যেমন একটি প্যাথোলজি ইন্ডিকেট করে, যে সেটিও যেমন একটা অসুস্থতা তৈরি করে আমাদের মধ্যে, ঠিক তেমনি আবার সম্পর্কের মধ্যে অতিরিক্ত জড়িয়ে গেলে সেটাও কিন্তু একটা অসুস্থতা তৈরি করতে পারে। এটা সম্পর্কের ধরনটি বেশ একটা প্রবলেম্যাটিক হয়ে যেতে পারে। তো সেগুলো নিয়ে আমাদের অতিথিরা কথা বলবেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। তারা একজন হচ্ছেন ডক্টর হেলাল উদ্দিন আহমেদ। অনেকবার এসেছেন আমাদের অনুষ্ঠানে, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেন। ওনাকে ডাকলে আমরা পাই, খুব খুশি হই আপনি যখন আসেন। স্বাগত আপনাকে। আরেকজন হচ্ছে জিন্নাতুল বোরাক, ওকে পাওয়াই যায় না। ও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগে পড়াচ্ছে এবং সে প্র্যাকটিসও করছে একজন কাউন্সেলর হিসেবে। বন্নি, তোমাকেও স্বাগত। ওর ডাকনাম বন্নি, আর জিন্নাতুল বোরাক হচ্ছে ওর ভালো নাম। ডক্টর হেলাল, আজকের বিষয়টির উপর একটু আলোকপাত করি আমরা। ধন্যবাদ। আসলে সম্পর্কের বিষয়টিকে আমরা যদি বিভিন্ন আঙ্গিকে দেখতে পারি, সম্পর্ক কিন্তু আপনি বলেছেন যে পরিবারের সদস্যদের ভেতরে সম্পর্ক থাকতে পারে, স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকার সম্পর্ক থাকতে পারে, অফিসে যেখানে কাজ করেন তার সহকর্মীদের সাথে সম্পর্ক থাকতে পারে, এমনকি যার সাথে কখনো সম্পর্ক হয়নি, অচেনা একজন মানুষ, স্ট্রেঞ্জার, তার সাথেও কিন্তু আমাদের এক ধরনের একটা সম্পর্ক রয়েছে। এবং সম্পর্কটিকে ভালো রাখার জন্য, মধুর রাখার জন্য এবং সম্পর্কটিকে সুষম রাখার জন্য আমাদের ভূমিকা যে ইতিবাচক হতে হবে, তার চর্চা কিন্তু শুরু হয় একদম ছোটবেলা থেকে, জন্মের পর থেকে, যেটাকে আপনি অ্যাটাচমেন্ট বলেছেন, যে মায়ের সাথে অ্যাটাচমেন্ট। এই অ্যাটাচমেন্টটা যত ভালো হবে এবং সুষম হবে, ভবিষ্যৎ জীবনে তার কিন্তু সম্পর্কের বোঝাটা তার জন্য ভালো হবে, সম্পর্কটা ভালোভাবে বুঝতে পারবে এবং সেভাবেই সে কিন্তু তার সম্পর্কটাকে ইতিবাচক দিকে নিতে পারবে। এই সম্পর্কটিকে, যেটিকে আপনি যে বলেছেন, আমরাও তার সাথে বলি, যেটাকে অনেকটা আমরা ঘুড়ি ওড়ানোর লাটাইয়ের সাথে তুলনা করতে পারি, ঘুড়ি আর লাটাইয়ের মতো। যে ঘুড়িটা যেন লাটাইয়ের এত কাছে জড়িয়ে না যায় যেন সে উঠতেই পারলো না, তাহলে সম্পর্কটি ফেল হবে। আবার ঘুড়িকে আমি এত দূরে ছেড়ে দিলাম যে কেটে চলে গেল, তাহলে সম্পর্কটা ছিন্ন হয়ে যাবে। সুতরাং সম্পর্কের ভেতরে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি একটি কৌশল থাকতে হবে, যেই কৌশলের মধ্য দিয়ে সম্পর্কটা সবসময় একটি মধুর এবং ভালো সম্পর্ক হিসেবে থাকবে। ভেরি গুড। আমি স্যারের কথার সাথেই বলতে চাই যে তোমাকে একটু থামাতে হবে। তোমার আমাদের একটা ফোন এসে গেছে। হ্যাঁ, একটু ফোনটা নিয়ে নিই, কারণ ফোন বেশিক্ষণ আটকে রাখতে চাই না কলারদেরকে। তোমার কথাগুলো যাতে গুছিয়ে পরে সুন্দর করে বলতে পারো, গুছিয়ে রাখো। হ্যালো হ্যালো হ্যালো, ফোন, হ্যালো 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 হ্যালো, আমি তো বুঝতে পারছি না। হ্যালো, খুব সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে। আরেকবার চেষ্টা করলে ভালো হয়, আমরা তার মধ্যে আলোচনা করে ফেলি। আমার হাজবেন্ডকে নিয়ে আমাদের ভাবনা ছিল, স্যার যেটা বলছিলেন, কিছু কৌশল রাখতে হয়। সো সম্পর্ক আমরা সবাই জানি, কিছু বিষয় আছে, সহযোগিতা, সহমর্মিতা, সাহায্য করা, এগুলা করলে সম্পর্ক ভালো থাকে। কিন্তু অসুবিধাটা তখনই তৈরি হয় যখন আমরা এটা মানি না। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আমি খুব অভিযোগ শুনি, তারা বলেন যে ইতিবাচক থাকা মানেই তো মেনে নেয়া, উনি যা বলবেন সেটাই তো মেনে নেয়া, তো আর কতক্ষণ মানা যায়, কতক্ষণ মেনে ভালো থাকা যায়।
তো এখানেই আমার কোশ্চেনটা যে আসলে কি ইতিবাচক মানে শুধুই মেনে নেয়া, নিজের ইচ্ছা অনিচ্ছা নিজের প্রয়োজন সব কিছু সাপ্রেস রেখে দমিয়ে রেখে আরেকজনের সাথে তালে তাল দিয়ে চলা, এটাই কি ইতিবাচকতা? না, সেটা কিন্তু না। সম্পর্কটা তখনই ভালো থাকবে যখন আমি আমাকেও রেসপেক্ট করব, আমার নিডটাও ফুলফিল হবে, একই সাথে আমার সাথে আরেকজন যিনি আছেন তাকেও আমি রেসপেক্ট করব, তার নিডটাও ফুলফিল হবে। তো একইভাবে যদি আমি শুধু মানতেই থাকি সেটা তো নিজের উপরেও অত্যাচার, তাই না? এবং সম্পর্কের ক্ষেত্রে আমরা সবার সাথে সম্পর্কের কথা বলছি, আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট লাগে নিজের সাথে নিজের যে সম্পর্কটা, নিজের সাথে নিজে আমি যদি নিজের নিডটা বুঝতে পারি, আমি কিন্তু নিজের সেই প্রয়োজনটা পূরণের জন্য স্টেপ নিতে পারি, আমাকে আরেকজনের উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হয় না। এবং তখনই তিক্ততা তৈরি হয় যখন আমি আমার ইচ অ্যান্ড এভরি নিড পূরণ করার জন্য আরেকজনের উপরে ডিপেন্ড করছি। হ্যাঁ, একটু আমরা আবার ফেরত আসবো, আরেকজনের উপর ডিপেন্ড কতটুকু করব সেটার উপরে। মনে হয় ফোনটা এসে গেছে। হ্যালো। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ভালো আছি, বলো। জি ম্যাম, আমার সমস্যাটা হচ্ছে আমার হাজবেন্ডকে নিয়ে। আমার হাজবেন্ডের সাথে আমার লাভ ম্যারেজ হয়েছে। তো ম্যাম সে মানে বিয়ের আগে থেকে সে আমাকে খুব সন্দেহ করতো, টর্চার করতো, বা তাকে এত ভালোবেসে ফেলেছিলাম যে তাকে ছাড়তে পারতাম না। তারপর তার সাথে আমার বিয়ে হওয়ার পর ম্যাম তার মানে বাজে রূপগুলো আরো ধীরে ধীরে প্রকাশ হয়। তারপর মানে তার খারাপ রূপগুলো আস্তে আস্তে আরো প্রকাশ হয়। সে খুব সন্দেহ প্রবণ ম্যাম, মানে অল্প কিছুতেই সন্দেহ করে। তারপর তার সাথে বাহিরে গেলাম শপিং করতে, সে আমার চোখের দিকে তাকিয়ে থাকে, মানে কার দিকে তাকাই না তাকাই। তার হচ্ছে মানে খুব বাজে বাসে কথা বলে, মানে খুব বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে, অল্প কিছুতেই আমার উপর গায়ে হাত তোলে। আচ্ছা। তো ম্যাম এখন হচ্ছে যে আমার একটা 9 মাসের বেবি আছে, তাহলে আমি কি করতে পারি? এরপর ম্যাম তার সাথে থাকতে থাকতে মনে হয় নিজেও মানসিক রোগী হয়ে গেছি, অল্প কিছুতেই রাগ করে ফেলি। আচ্ছা। মানে আমার কোন কথাই সহ্য হয় না, মনে হয় নিজে মারা যায় যে কেন বেঁচে আছি, কেন এই লাইফটা, কেন তারে বিয়ে করেছি, এমন অবস্থা। আর ম্যাম সে একা বলে না, মানে আমাকে বলে না, আমার মাকে নিয়ে বলে যে তুই এরকম, তুই ওইরকম, তোকে বিয়ে করে আমার লাইফ শেষ, তোর থেকে ভালো পাইতাম। অল্প কিছুতেই সে গায়ে হাত তুলে, মানে এমন ভাবে মারে, মানে বলার মতো না। মানে তোমাকে বিয়ের আগেও কি মেরেছিল দু একবার? ম্যাম বিয়ের আগে বকা মানে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, বাট ম্যাম মনে করতাম যে সে ভালো হয়ে যাবে বিয়ের পর। মানে হাত তোলাটা বিয়ের পর থেকে হয়েছে, গায়ে হাত তোলাটা, তাই তো? হ্যাঁ, বিয়ের পর থেকে সে এটা বেশি আরো করতেছে। সে কিন্তু গ্রাজুয়েশন করা ছেলে। গ্রাজুয়েশন করা। কি করছে তোমার হাজবেন্ড? ব্যাংকে জব করছে। আচ্ছা। কতদিনের সম্পর্ক ছিল তোমাদের? 2 বছরের ম্যাম। আচ্ছা। তো এই 2 বছরে তুমি বললে যে অনেক দুর্ব্যবহার করেছে, কিন্তু তুমি মানে মনে করেছো যে আস্তে আস্তে ঠিক হবে, বা মানে সে এই গায়ে হাত তুলতেছে, তারপর সে আবার মাপতে নরমাল হয়ে যাচ্ছে। তারপরে বিয়ের পর তার সাথে রাত করে আমি অনেকবার আমার ফ্যামিলিতে আইসেও বলছি বেবি হওয়ার আগে, বাট সে পা ধরে এই ধরে মানে মাপছে নিয়ে যায়, নিয়ে আবার বলে আমি তোমাকে তিলে তিলে শেষ করবো, আমি তোমাকে ছাড়বো না। কতদিনের বিয়ে তোমাদের? ম্যাম 2.5 বছর। 2.5 বছর। তো একটা বেবি আছে 9 মাসের। হ্যাঁ, কিন্তু তুমি যে বেবিটা নিলে, তোমাদের তো সম্পর্কটা খুব ভালো যাচ্ছিল না, তো বেবিটা নেওয়ার কারণটা কি? না ম্যাম, বেবিটা হঠাৎ করে এসে গেছে, তারপরে আবার না, সেটা তো আমাদের তো অপশন আছে, হঠাৎ করে এসে গেলেও আমাদের উপায় তো আছে। যাই হোক, এখন তো হয়ে গেছে। ম্যাম ডাক্তারের কাছেও গিয়েছিলাম, ডাক্তারের কাছে যাওয়ার পরও মানে ক্লিয়ারলি হয়নি, তারপর আরো 2 মাস। আচ্ছা, ঠিক আছে, ওই প্রসঙ্গ থাক। এখন বলো যে তোমাদের একটা ঘটনা বলো যে এরকম সন্দেহ করেছে তোমাকে, দুর্ব্যবহার করে ফেলেছে, এরকম একটা ঘটনা কি বলা যায়? যে কোনো একটা ঘটনা, যে কোনো দিনের একটা ঘটনা। যে কোনো দিন বলতে গেলে সাপোজ আমার কাজিন, আমাদের খালাতো ভাই আমাদের বাসায় আসবে, সে এটা নিয়ে সন্দেহ করে যে তোমার ভাই কেন ক্লোজলি তোমার সাথে বসে, তোমার সাথে হাসাহাসি কেন করে, কই আমার খালাতো বোন তো আমার সাথে করে না। আচ্ছা আচ্ছা। সো খালাতো ভাই চলে যাবার পরে এগুলো বলে না, আসার আগেই বলে? না, খালাতো ভাই চলে যাওয়ার পর সে এমন করে, মানে সে মানুষের সাথে দেখায় যে সে খুব ভালো, আমি খারাপ, আমি তাকে টর্চার করতেছি। ওকে। সো একটু লাইনে তোমার প্রশ্নটা কি, যে মানে তুমি এখন কি করবে এটা এই ম্যারেজটার মধ্যে? তুমি আরেকটা কথা ছিল, সে আমাকে পড়ালেখা করতে দিবে না, আমি ওকে পড়তেই দিবে না। সে কতটুকু পড়েছো তুমি? আমি অনার্স 3rd ইয়ারে উঠবো এবার। আচ্ছা।
আজকে বিয়ের আগে কথা ছিল যে আমাকে পড়ালেখা করাবে, আমার ফ্যামিলির সাথে কথা হয়েছে, সে পড়ালেখা করাবে। আচ্ছা, আজকের প্রশ্নটা তোমার কি বলো তো? ম্যাম হচ্ছে যে আজকের প্রশ্নটা হচ্ছে, আমার তো একটা লাইফ পড়ে আছে যে আমি এখন কি করব, মানে কোন জায়গায় যাবো, কি ডিসিশন নিব, আমি খুব দ্বিধা আর কি। তোমার পরিবার কি বলছেন এই ব্যাপারে? ওনারা জানেন? এরপর এখন আমি তাকে চান্স দিয়েছি যে দেখি সে কোন পথে যায়। না, তোমার ফ্যামিলি কি জানে তোমার সাথে যে এই ধরনের মারধর হচ্ছে? হ্যাঁ, আমি ফ্যামিলিকে আমি জানাইছি অনেক পরে। ওরা কি বলছে? ওরা বলতেছে যে তুমি চুপ থাকো, এখন তারা বলছে তুমি চুপ থাকো, দেখো কি করে। তো আমি এখনো চুপ আছি, আমি কথার উত্তর দিই। আমি তো বললাম ম্যাম, ওর সাথে থেকে এসব ভায়োলেন্সের ভিকটিম হয়ে আমি খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছি। হ্যাঁ, বুঝতে পারছি। আর চুপ থাকা তো সম্ভব না, একটু লাইনে থাকো কেমন। কোনো প্রশ্ন আছে কি? আমার একটা কোশ্চেন, যে আপনি বলছিলেন বিয়ের আগেও টর্চার করতেন, তখন সম্পর্ক ছিল 2 বছরের। আমি জানতে চাচ্ছিলাম কি ধরনের টর্চার তখন করতেন, এটা একটা প্রশ্ন। ম্যাম তখন হতো, ধরুন আমরা সাপোজ রেস্টুরেন্টে গেলাম, মানে ঘোরাঘুরি তো হয়, তখনও আমার চোখের দিকে থাকতো, আমার দিকে তাকাই থাকতো, বলতো তুমি ওই সেলসম্যানের দিকে কেন তাকাইছো, এই সেলসম্যান তোমাকে দেখে আসছে কেন, তুমি এই ড্রেস আপ পরো কেন। আচ্ছা, এবং এরপরেও আপনি বলেছেন যে সন্দেহ করে, এবং যতগুলা উদাহরণ আপনি দিলেন সেখানে বেশিরভাগই সবগুলাই দেখা যাচ্ছে যে অন্যদের দিকে তাকানো, অন্য ছেলেদের দিকে তাকানো, এগুলা নিয়ে। তো সন্দেহটা কি শুধুই একটা কেন্দ্রিক, নাকি অন্য অন্য কোনো বিষয় আরো আছে যেটা নিয়ে আপনাকে সন্দেহ করেন? ম্যাম আরেকটা কথা হচ্ছে যে ওর ধারণা হচ্ছে আমি ওকে ছেড়ে চলে যাবো, আমি চলে যাচ্ছি, আমার পরে কি আছে, আমি অনেক ছেলের সাথে লাইন করি, আমি সাজগোজ করি। আচ্ছা, তিনি কি কোনো মাদক গ্রহণ করেন, এরকম কোনো কিছু বা নেশা? না না, সে সম্পূর্ণ ভাবে, মানে আপনার যদি সাপোজ তার সাথে কথা বলা হয়, সে এমন ভাবে কথা বলবে যে তার কোনো দোষ নেই। সে খুবই ভালো একটা মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে যায়, মানে কোনো সিগারেট পর্যন্ত খায় না। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, একটু থাকো লাইনে। আমি আরেকটা নেই। হ্যাঁ, আরেকটা প্রশ্ন আমি করতে চাই। আজকে তো আমাদের সম্পর্ক নিয়েই কথা। উনার সাথে উনার মায়ের বা উনার ফ্যামিলি মেম্বারদের সম্পর্ক কেমন? আই মিন আপনার হাজবেন্ডের সাথে তার ফ্যামিলি মেম্বারদের। উনার মায়ের সাথে সম্পর্ক খুব ভালো। আমার শাশুড়ি যদি বলে যে তোমার বউ এটা করছে, সে এটাই বিশ্বাস করবে। মানে আমার যে একটা মেয়ে, আমি যে আমার যাবতীয় কিছু খরচ লাগে, বাচ্চার খরচ লাগে, সে এটা বুঝে না। সাপোজ একটা ডাইপার কিনে দিয়েছে, সে এটা হিসাব করে যে 1 মাস যাবে, 1.5 মাস যাবে, আর আমার তো খরচ দেয়ই না। ওকে, অনেক ধন্যবাদ তোমাকে ফোন করার জন্য। আমরা আলোচনা করছি, তোমার বিষয়টা নিয়ে খুব কষ্টে আছো তুমি, বুঝতে পারছি। আমরা আলোচনা করছি, কেমন? হ্যাঁ, তো ডক্টর হেলাল কি মনে করছেন? জি, উনি যেটি বললেন সেটি তো এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি, এবং সেখান থেকে তার ব্যক্তিত্বের কিছু সমস্যা হচ্ছে, তার রাগ নিয়ন্ত্রণ করতে পারছেন না, এবং সম্পর্কের ভেতরে অবশ্যই একটা টানাপোড়েন তৈরি হয়েছে। এটার জন্য তিনি যেটি করতে পারেন, তিনি ম্যারেজ কাউন্সেলিং বা এই ধরনের কাউন্সেলিং সেবা গ্রহণ করতে পারেন। কিন্তু আমার দিক থেকে আমি যেটি বলতে চাই, তার ভেতরে খানিকটা মরবিড জেলাসি, যেটিকে আমরা বলি প্যাথোলজিক্যাল জেলাসির জন্ম হয়েছে। এবং এই মরবিড জেলাসি বা প্যাথোলজিক্যাল জেলাসি কিন্তু এক ধরনের ডিলিউশন বা ভ্রান্ত বিশ্বাস। ফলে সেটির জন্য তার কিন্তু আমরা বলি যে ফর্মাল একটি মেন্টাল হেলথ সার্ভিস তার নিতে হবে, প্রয়োজনে তাকে ওষুধ গ্রহণ করতে হবে, কাউন্সেলিংয়ের পাশাপাশি তাকে একদম একটি চিকিৎসা সেবার আওতায় আসতে হবে, এবং প্রয়োজনে, কারণ মরবিড জেলাসি বা প্যাথোলজিক্যাল জেলাসি এটি ডিলিউশনের পর্যায়ে থেকে এখান থেকে কিন্তু বেশ কিছু দুর্ঘটনা ঘটে যাওয়ারও আশঙ্কা অনেক সময় থাকে। ফলে সেই জায়গাটিকে আমাদেরকে গুরুত্বের সাথে নিতে হবে। এনারা কি কোঅপারেট করেন ট্রিটমেন্টে? একটা পর্যায়ে গেলে কোঅপারেট করেন, কারণ তখন তাকে কোঅপারেট করানোর জন্য তাকে কিছুটা কনভিন্স করার চেষ্টা করতে হয়। তার পরিবার, তার সন্তান, তার স্ত্রী সবকিছু মিলে মরবিড জেলাসিতে যারা ভোগেন তাকেই তার কথার ভেতর দিয়ে তাকে একটা জায়গায় কোঅপারেট করার মতো জায়গায় নিয়ে আসতে হয়, এবং সেভাবে করার জন্য কাউন্সিলর বা সাইকোলজিস্ট তারাও সেক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তারা কিন্তু বলেন যে তার চিকিৎসাটি নেওয়া কেন গুরুত্বপূর্ণ, সেটি কিন্তু তারা বলতে পারেন। অনেক সময় যেটা হয় যে তারা আসতেই চান না, তারা বলেন যে আমি অসুস্থ না, তোমরা অসুস্থ। এটা তো একটা খুব মানে সাধারণ সমস্যা আমাদের জন্য, যে তারা আসতে চান না, বিশ্বাস করেন না। সেক্ষেত্রে তাকে, যেটা আমরা বলি, তার স্ত্রীর কথা যদি না আসেন, পরিবারের অন্য সদস্য যাদের উপর ট্রাস্ট করেন, যাদের সাথে হয়তোবা সম্পর্কের জায়গাটা অনেকখানি আস্থার, তাদের মাধ্যমে কিন্তু আমরা আনার একটা চেষ্টা করি। এইভাবে কয়েকটা পর্যায়ে যদি না আসে, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের বিদ্যমান আইন অনুযায়ী পরিবারের সদস্যদের সম্মতিতে তাকে কিন্তু প্রয়োজনে জোর করে হলেও নিয়ে হসপিটাল
হসপিটালে নিয়ে আসতে হয়, কারণ এই মরবিড জেলাসি কিন্তু আসলে আমরা জানি এর আরেকটি নাম হচ্ছে ওথেলো সিনড্রোম। ফলে এই মরবিড জেলাসির কিন্তু গুরুত্ব দিতেই হয় আমাদেরকে, কারণ এর কিছু মেডিকো লিগাল কনসিকুয়েন্সও রয়েছে। মানে যেটা স্ত্রীর উপরে যেভাবে উনি টর্চার করছেন, মানে কোনোদিন কিছু বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তাই না? কারণ উনি তো নরমাল থাকছেন না সেই সময়টি। বনি, আমি যেটা বলতে চাই, একটা দিক তো অবশ্যই ওনার হাজবেন্ডের আমরা বুঝতে পারছি, এবং এটাই হয় সাধারণত যে সাফার করছেন উনি, হাজবেন্ডের অসুবিধাটা তিনি নিজেও বুঝতে পারছেন না, আমরা জানি না কোঅপারেট করবে কিনা। সেখানে স্যারের একটা বিষয়ে আমি খুবই বেশি ইম্পর্টেন্স দিতে চাই, সেটা হচ্ছে যে মেন্টাল হেলথ আসলে একক একটা বিষয় না। উনি লয়ের কথা বলেছেন, উনি ফ্যামিলির কথা বলেছেন, সো সব কিছু মিলেই কিন্তু একটা মানুষ ভালো থাকতে পারে। আমার ফোকাসটা হচ্ছে এখন আপনি কি করতে পারেন, আপনার জায়গাতে আপনি কি করতে পারেন, নিজেকে ভালো রাখার জন্য আপনি কি করতে পারেন। আপনার 9 মাসের একটা বাচ্চা, আমরা জানি যে মাদারহুডে আসার পরেও মেয়েদের ভেতরে নানা ধরনের হরমোন সিক্রেশন হয়, তারা একটা কঠিন সময় তারা ক্রস করে। সেই একই সাথে আপনার এনভায়রনমেন্টে এই ধরনের একটা স্ট্রেসের ভিতর দিয়ে আপনি যাচ্ছেন, সো সেই জায়গাটাতে আমি বলবো যে আপনি নিজেও কিছু সাহায্য নিতে পারেন। একদম বন্নি, আবার আরো যদি কিছু কথা থাকে একটু অ্যাড করে দিও, পরে আমরা একটা ফোন নিচ্ছি, বিরতির সময় হয়ে যাচ্ছে তো। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমার বিষয়টা হলো, আমি সবসময় দেখে আসতেছি আপনার মেয়েদের ক্ষেত্রে কেউ যদি কোনো কিছু করে বা রিলেশনের দিক দিয়ে যদি ব্যাকআপ করে, তাহলে তাদের আইনি বিষয়গুলো থেকে দেখি যে 14 বছরের জেল বা সেই থাকে। কিন্তু আমি বলতেছি ছেলেদের ক্ষেত্রে আইনটা কি আছে? আর দেখেন, আমি আসলে এই প্রশ্নগুলো করতেছি এই জন্য, আমি একটু রিলেশন করতাম এবং কি আমাদের বিয়ে হয়েছিল, যেটা কাগজ ছিল না। কাগজ ছিল না। কাগজ ছিল না? জি না, মানে ইসলামী শরীয়ত ভাবে। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, এখন এটা মেয়ে দুলাভাই আপনার মেনে নিচ্ছিল, মেয়েটা ফ্যামিলি এবং আমার ফ্যামিলি মেনে নিচ্ছে। পরে দুলাভাই এটা মেনে নিচ্ছে না, দুলাভাই বলতেছে যে যদি ওরে বিয়ে করো তাহলে আমি তোমার বোনকে তালাক দিব। আচ্ছা, এরকম হুমকি দিছে। মানে কেন দুলাভাই এটা কেন বলেছেন? এখন দুলাভাইয়ের ফ্যামিলি একজন মেম্বার ওরে পছন্দ করে, এখন ওর সঙ্গে বিয়ে দিতে। ও আচ্ছা, এটা কিন্তু সবাই জানে যে আমাদের বিয়ে হয়েছে প্রায় 2 বছর আগে, কিন্তু ওরা এটা মানবে না। আমার ফ্যামিলি মানে আমাকে এমন করছে, আমি ফ্যামিলি থেকে বঞ্চিত হয়ে গেছি। আমি পড়ালেখা করতাম, আমার পড়ালেখা থেকে বঞ্চিত হয়ে গেছি। আমি জব করতাম, জব থেকে বঞ্চিত হয়ে গেছি। বলতে গেলে আমি এখন মানে অসহায়, একদম হয়ে যাচ্ছি। বিয়ে করেছিলে মেয়েটাকে? হ্যাঁ। মানে তুমি তো বলে যে ইসলামিক শরীয়ত মতে হয়েছিল, কিন্তু পেপারস ছিল না, তাই তো? পেপার ছিল না। এখন তোমার কি মানে মেয়েটি কই? মেয়েটি আছে চিটাগংয়ে। না, তোমাদের সম্পর্কটা কি আছে নাকি? না, আমাদের হয়নি, কিন্তু তালাক হয়নি, কিন্তু সম্পর্ক নাই, কিন্তু কথা হয় না প্রায় 4-5 মাস যাবত, দেখা হয় না। কিভাবে? মেয়ের বোন ওদেরকে নিয়ে চলে গেছে। আচ্ছা, তো তুমি তো কষ্ট পাচ্ছ অনেক ওটার জন্য, তাই না? কিন্তু তোমার প্রশ্নটা তো ল রিলেটেড প্রশ্ন ছিল, যে ছেলেদের জন্য কি আইন আছে, সেটা তো তুমি আইনজ্ঞের কাছ থেকে শুনে নিতে পারবে। তুমি আমাদের কাছ থেকে আজকে কি জানতে চাইছো বলো তো? হ্যাঁ, আমি এটা জানতে চাচ্ছিলাম যে এটি একটা কথা, আর একটা কথা হলো যে আসলে আমাদের যে পরিস্থিতি এখন আমি আসছি, ফ্যামিলি থেকে বঞ্চিত। আসলে সত্যি কথা বলতে, আমি ছোটবেলায় আমি বাবা থাকতে বাবার স্নেহ আদর ভালোবাসা থেকে বঞ্চিত ছিলাম। আচ্ছা। তারপরে আমি এখন এই মা বাবার থেকে, মা থেকে, ভাইয়ার থেকে, ভাবির থেকে, আত্মীয় স্বজন থেকে, সবার থেকে বঞ্চিত হয়ে গেছি। বলতে গেলে আমি একা হয়ে গেছি। আচ্ছা। এখন আমার মাঝে মাঝে এমন মনে হয় যে আমি ওদেরকে খুন করে ফেলি, এমন হয়ে যায়। আমি চাইতেছি যে এমন কোন শুরু হয় যে আমি মানে স্বাবলম্বী বা মানে কিভাবে জীবনযাপন করতে চাচ্ছি স্বাভাবিকভাবে, কিন্তু আমি কখনো পাচ্ছি না। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? তুমি বললে তুমি কাজ করতে আগে, তাই না? এখন কাজ করছো? জি না। আচ্ছা, কোনো কাজই করছো না? তোমার চলছে কেমন করে? চলছে, আমি আপনার এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলাম, মাঝে মাঝে আমি যেগুলো সাইটে কাজ করি
বা কাজ থাকে প্রজেক্টে, এই কাজগুলো করি মাঝে মধ্যে এইভাবে। বয়স কত তোমার? 28। 28 বছর। মেয়েটির সঙ্গে কথা হচ্ছে নাকি? ওরা কি কথা বলতে দিচ্ছে না বাবা মায়েরা নাকি? হ্যাঁ, কথা বলতে দিচ্ছে না। আচ্ছা, বাড়ি থেকে অনেক দূরে নিয়ে গেছে ওনাকে। চাকরি করতো, চাকরিটা ছেড়ে আচ্ছা দিয়েছে। একটু লাইনে থাকো, কোনো প্রশ্ন থাকলে চট করে করি, আমরা বিরতি থেকে এসে উত্তরটা দেবো। কোনো প্রশ্ন নেই, বন্যেরও কোনো প্রশ্ন নেই। ওকে, অনেক ধন্যবাদ তোমাকে ফোন করার জন্য। আমি জানি না আমাদের পক্ষ থেকে কি বলার আছে, অতিথিরা হয়তো কিছু বলবেন। বন্যি, তুমি আগের ফোনটার উত্তর কিছু বাকি ছিল না, দিয়ে দিয়েছো? ওটাই যে উনার নিজের সেলফ কেয়ারটা আমি ফোকাস করতে চাচ্ছি। উনি যেন নিজের যত্ন নেন। যত্ন নেওয়া বলাটা যত সহজ, আপনার জন্য পরিস্থিতিতে কঠিন, তারপরেও নিজের সাথে নিজের একটা কানেকশন। আপনার ভেতরেও একটা বাচ্চা আছে, আমাদের প্রত্যেকের ভেতরে একটা বাচ্চা থাকে, তার সাথে কানেকশন। কিছু সময় নিজেকে ধরে রাখা, নিজেকে আদর করা, নিজের ভালো লাগে এমন কিছু করা, কমপক্ষে এটা। আর এই ফোনটা নিয়ে কিছু বলবে? আচ্ছা ডক্টর হেলাল, তুমি একটু ভাবো। ডক্টর হেলাল, এই ফোনটা নিয়ে যেটি বলার কথা, যে উনি কিন্তু এখন এক ধরনের তীব্র মানসিক চাপের মধ্যে রয়েছেন, যেটি তাকে এক ডিপ্রেশন, যেটাকে আমরা বলি অ্যাজিটেটেড ডিপ্রেশনের দিকে নিয়ে যেতে পারে। তিনি তার ভেতরের যে ইম্পালসটি রয়েছে, ভেতরের যে তাড়না রয়েছে, সেটা কিন্তু অনেক সময় তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। উনি কিন্তু একটি শব্দ বলেছেন যেটির দিকে আমি খুব বেশি ফোকাস দিচ্ছি, সেটি হচ্ছে আমি মাঝে মাঝে মনে হয় ওদেরকে খুন করে ফেলি। অর্থাৎ এটি কিন্তু আমরা মনে করি যে একটি বড় ইন্ডিকেট করে যে তার ভেতরে যে মানসিক নিয়ন্ত্রণ করার ক্ষমতা, নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা মনের উপরে তিনি কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলছেন। হলে আমরা বলবো ওনাকে দেরি না করে অবশ্যই ওনাকে এখন কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। সেখানে কাউন্সেলিং সহ অন্যান্য সেবা তো নেবেনই, পাশাপাশি প্রয়োজন হলে অ্যাজিটেটেড ডিপ্রেশনের জন্য তাকে ওষুধ খাবারও প্রয়োজন হতে পারে। এবং বিষয়টিকে গুরুত্ব দিতে হবে তাকে, ওই মেয়েটির সাথে তার পরিণতি কী হবে সেটি হয়তো আরেকটি অধ্যায়, কিন্তু এই মুহূর্তে তার নিজের জন্য এবং নিজের মানসিক স্বাস্থ্যের জন্য তার অবশ্যই সেবা গ্রহণ করা প্রয়োজন। আমরা একটা কথা জিজ্ঞেস করিনি অবশ্যই, ঘুম হচ্ছে কিনা, ক্ষুধা হচ্ছে কিনা। ডিপ্রেশনের সাথে তো, অ্যাংজাইটির সাথে তো ঘুম, ক্ষুধা সবই। কতগুলো জিনিস উনি বলেছেন যে মানে উনি বলেছেন আগে যেগুলো করতে ভালো লাগতো এখন সেগুলো ভালো লাগছে না। ওনার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হয়েছে। উনি কাজ করতেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন, কাজের জায়গা থেকে সরে আসছেন, নিজেকে ভিতরে দমন করতে পারছেন না রাগগুলোকে। সুতরাং এই কয়েকটা দিয়েই আমরা মোটামুটিভাবে তার ডিপ্রেশনটিকে আইডেন্টিফাই করতে পেরেছি। ওকে, আমরা একটি বিরতি থেকে ঘুরে আসছি। বিরতির সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আমরা বিরতি থেকে ঘুরে আসছি, দেখা হবে বিরতির ওপারে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আমরা আজকে আলোচনা শুরু করেছিলাম যে পারস্পরিক সম্পর্কগুলো সুন্দর রাখতে আমরা কি করতে পারি, কি ধরনের ইতিবাচক ভূমিকা রাখতে পারি। আর সেটি আলোচনা করতে করতে আমাদের দুজন দর্শক বন্ধু কল করেছিলেন। আমরা তাদের কথার উত্তর কিছুটা দিয়েছি, বন্যিও কিছুটা বলেছ। সো আমরা ওয়েট করছি যখন আমাদের দর্শক বন্ধুরা আবার ফোন করবেন। আমরা আজকের টপিকটা নিয়ে একটু আলোচনা করছি। বন্যি, তুমি কিছু বলবে, আর অ্যাডিশনাল কিছু বলবে আজকের টপিকটা নিয়ে? আমি ওখানে আবার ফোকাস করতে চাই, সেটা হচ্ছে যে সম্পর্ক অন্যদের সাথে যেমন তেমন নিজের সাথেও। নিজের সাথে সম্পর্কটা জরুরি এই কারণে, আমি যদি বুঝতে পারি আমার প্রয়োজনটা, দেন আমি কিন্তু স্টেপ নিতে পারবো। আমার ফুচকা খেতে ইচ্ছে হচ্ছে, আমি কেন আমার বয়ফ্রেন্ডের উপরেই ডিপেন্ড করব, বা আমার হাজবেন্ড না খাওয়ালে আমার হবে না কেন, আমি নিজেও তো খেতে পারি, নিজেকেও তো নিজে এই ট্রিটটা দিতে পারি। এই জায়গাটা আমি ফোকাস করতে চেয়েছি। ডক্টর হেলাল। জি, সম্পর্কের জায়গাটির ইতিবাচক যে ভূমিকাগুলো আমরা রাখতে পারি তার প্রথমেই রয়েছে আমাদের অপরের প্রতি, যার সাথে আমি সম্পর্ক নিয়ে ভাবছি তার সাথে সম্পর্কটা আমার ভালো রাখতে হবে, সেটিকে তার প্রতি আমার একটা রেসপেক্ট থাকতে হবে, সম্মান থাকতে হবে। সে আমার কলিগ হতে পারে, সে আমার পরিবারের প্রিয়জন হতে পারে, তার প্রতি। এবং এমনকি আমি যে প্রথমে বলেছি যে অপরিচিত একজন মানুষ হতে পারে, তার সাথেও কিন্তু আমার একটা সম্পর্ক আছে, অপরিচিত মানুষের সাথে আমার সম্পর্ক আছে, স্ট্রেঞ্জারের সাথে সম্পর্ক আছে। প্রথমেই তাকে কোনো খারাপ ভেবে নেওয়া যাবে না, তার প্রতি সম্মান বোধটা থাকতে হবে। এবং মনে রাখতে হবে আমাকে কোনো কোনো সময় তার জায়গায় বসিয়ে কল্পনা করতে হবে তিনি কি চাইলে
তিনি কি হইলে এই সম্পর্কটাকে আরও ভালো রাখতে পারতেন, আমি তার জায়গায় বসে এই জায়গাটাকে চিন্তা করতে হবে না, তার জায়গায় আমাকে নিজেকে অবস্থান করে চিন্তা করতে হবে। এবং সেখানে আমরা বলি যে সামাজিক দক্ষতা যত আমাদের বেশি থাকবে, আমরা যত বেশি করে ছোট ছোট সমস্যা সমাধানের কৌশল রপ্ত করতে পারবো এবং যত বেশি করে আমরা কার্যকরী সিদ্ধান্তগুলো নিতে পারবো, তত কিন্তু আমরা সম্পর্কের জায়গাটাকে ভালো রাখতে পারবো। ফলে দুটো বিষয় আমাদের জন্য থ্যাংক গুরুত্বপূর্ণ। ইউ। আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি। আপা আমার প্রবলেমটা হচ্ছে আমার প্রায় 10 বছরের মধ্যে আমার 10 years married life ছিল, ঠিক আছে? তো 10 years married life। হ্যাঁ জি, 10 years married life এর পর আপা 2 বছর আগে মানে মানে মাই এক্স ওয়াইফ লেফট, ঠিক আছে? সে চলে যায় আপনার, তো একটা ঝগড়া হয়েছিল আপা, একটা ঝগড়ার মাত্রাটা একটু বেশি ছিল। তো সে চলে যাওয়ার পরে সে আবার 3 দিন এসে ছিল, ঠিক আছে, আমাদের বাসায়। তো 3 দিন থাকার পরে আপা 3 দিনের মধ্যে তার সাথে আমার কোনো কথা হয়নি, ঠিক আছে? সে পরবর্তী সময় যেটা বলেছে যে 3 দিনের মধ্যে সে এক্সপেক্টেড যে আমি তাকে সরি বলবো। আমি ভাবছিলাম যে আপা 3 দিন পরে হয়তো কোন এক সময় তাকে সরি বলবো, কিন্তু 3 দিন পরে সে চলে যায় এবং she didn't come back। হ্যাঁ, তো প্রবলেম ইজ আপা যে আমার 2টা বাচ্চা আছে, একটা 6 বছরের মেয়ে আর একটা 3 বছরের ছেলে। তো সে দুজনকে নিয়ে চলে যায় এবং সে চলে যাওয়ার বেশ মানে 5 মাসের মধ্যে সে ডিভোর্স ফাইল করে। তো ডিভোর্স ফাইল করার পরে আপা সে এটা এফেক্টিভ আবার 3 মাসের মধ্যে হয়ে যায়। তো এটা 1 বছর আগের ব্যাপার। তো কিন্তু আমি পরবর্তী সময় অনেক রিকনসিলেট করার চেষ্টা করছি, আমাদের ফ্যামিলি থেকে অনেক চেষ্টা করা হয়েছে ওদের ফ্যামিলির সাথে যোগাযোগ করার ক্ষেত্রে, কিন্তু খুবই রিজিড ছিল আপা পুরো ব্যাপারটাতে। এটা মানে ই করতে চাইনি, মানে মেনে নিতে চাই। আমি পরবর্তী সময় অনেকবারই সরি বলেছি। তো বাচ্চাদের কথা চিন্তা করে, ছোট ছোট দিকে বাচ্চা, তো পরবর্তী সময় আপা আরো 1টা বছর সে এটা লেনদেন করে আমাদের দুজন। আমরা পরে একটা এগ্রিমেন্ট করি যে এগ্রিমেন্টের মাধ্যমে ওই দেড় টাকা ক্লিয়ার করে দেওয়া হয় ওকে, এবং বাচ্চাদের দেখাশোনার ব্যাপার তৈরি করা হয়। আসলে প্র্যাকটিক্যালি প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার তো আসলে ওর সাথে 10টা বছর সংসার ছিল না, এবং আমাদের হয়তো 3 থেকে 4 বার হয়তো ঝগড়া, 5 থেকে 7 বার ঝগড়া হয়ে থাকতে পারে, কিন্তু যারা থাউজেন্ডস অফ সুইট মেমোরি, তার মধ্যে সে এই ধরেন এই সম্পর্কের এই সুইট মেমোরিজ গুলো সে মানে রিকল করতে পারতেছে না। কিন্তু আমি তো আমার সন্তানের মা, তাই না? আমি তো মানে সবসময় চাচ্ছিলাম যে সে ফিরে আসুক, ফিরেও আমি তাকে আপনাকে সে যদি চায় ইচ্ছা করলে ফিরে আসতে পারে, এবং এটা তো ইসলামিক ল এবং বাংলাদেশ ল অনুযায়ী সব পারে, ঠিক আছে? কিন্তু আমি আসলে কি করবো আপনার এটা বুঝতে পারছি না, এবং আমার এটা মানে খুবই মানে পেরেশানির মধ্যে 2 বছর আপনার গেছে। কারণ মানে আসলে ওয়াইফ ছাড়া থাকা এবং বাচ্চাদের ছাড়া থাকাটা খুব ডিফিকাল্ট। মানে এখন কি কথাবার্তা হচ্ছে তার সাথে কোনো? না, এখন কোনো কথাবার্তা হচ্ছে না। ওই বাচ্চাদের নিয়ে আসার সময় আমার ছোট ভাই নিয়ে আসে, তো তখন তো কথা হয়। আবার আমরা তো আমার আম্মা ফোন দিয়েছিল, তখন সালাম দিল এবং আমার বাচ্চার সাথে কথা হতো, তখন কথা বললাম। তো ওদের জন্য আসলে আপনাকে খুবই একটা পেইনফুল জিনিস হচ্ছে, এবং ছোট ছেলে তো আমাকে আজকে কিন্তু চিনেই না, এটা খুবই। এখন আমি কি করবো আমি আসলে বুঝতেছি না। কতদিন হয়েছে এরকম আলাদা থাকাটা? 2 বছর। ও 2 বছর হয়ে গেছে না? ছেলের বাচ্চার বয়স তো 2 বছর, তাই না? ছেলে বাচ্চার বয়স অলমোস্ট 2.5 বছরের বেশি। 2.5 বছর, আচ্ছা। কিন্তু যখন গেছে স্ত্রী তখন একেবারেই ছোট ছিল ছেলেটা। 8 মাস ছিল। তো বাচ্চারা কি এখন বাবার কাছে এসে থাকছে মাঝে মাঝে? জি, মাঝে মাঝে থাকে। আচ্ছা। মাসে 2 দিন। মেয়ে তো একটু বড়, মেয়ের বয়স 6 না? 6। হ্যাঁ, তো মেয়ে কি বাবাকে মিস করে, কিছু বলে? হ্যাঁ, এখানে যখন আসে তখন সে তো আরেকটা জিনিস হয়েছে, আমার আম্মা তো অসুস্থ। আচ্ছা। মানে আমার এই মেয়েটাকে আম্মাই বড় করেছেন। মাই এক্স ওয়াইফ শি ওয়াজ মানে ওয়ার্কিং অন লেডি। তো সে আর এই বিষয়টা ওই মানে ঝগড়াটা ওই দিনই লাগছিল, কারণ সেকেন্ড বাচ্চাটা হওয়ার পরে আমি বলছিলাম যে
তুমি একটা বছর গ্যাপ দাও, তারপর আমাকে জয়েন করো চাকরিতে। সেটাই করতে চাই। তো ওইটা আমার শাশুড়ি দেখতেন বাচ্চাটা, ছোট বাচ্চাটা, বড় বাচ্চাটাকে মানুষ করছে আমার মা। আচ্ছা, এখনো বিষয়টা এত কমপ্লিকেটেড হয়ে গেছে, জিনিসটা এত কমপ্লিকেটেড হয়ে না দেখলেও চলতো। আমার কোনো মানে বেসিক্যালি ডিভোর্স রিলেটেড কেস আমি যতদূর বুঝি, আমার জ্ঞান যতদূর বলে, ডিভোর্সটা মানে ইসলামে ডিভোর্স রিলেটেড কেস, মানে এটা ডিভোর্স দেওয়ার মতো কোনো বিষয় না। আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে যে এত বড় ঘটনা হয়নি যে ডিভোর্স করে দিতে হবে, তাই তো? কিন্তু ওয়াইফ সরি বলার জন্য বলেছিল কেন? মানে কোনটাতে সে অফেন্ডেড হয়েছে, কোন কথাতে? এটাই কি যে জয়েন করতে দেরি, পরে জয়েন ছিল? হ্যাঁ, ঝগড়া হওয়াটাই মনে করেছে যে এরকম ঝগড়া তো সে আগেও হয়েছে। না, কিন্তু ওই দিনের ব্যাপারটা কি ছিল যেদিন সে একেবারেই চলে গেল? সেটা ব্যাপারটা আসলে প্র্যাকটিক্যালি ছিল যে ওই বাচ্চাটা মানে আমার শাশুড়ি চাচ্ছিলেন বাচ্চাটাকে 5 দিন রাখতে তাদের বাসায়। তো আর আমার এটা আমি জানতাম না, ডিসকাস করছি, ঠিক আছে? তো মানে আমি যখন তাকে বললাম যে তুমি তো আমার সাথে এটা ডিসকাস করো নাই যে আমার ছোট বাচ্চারা থাকবে, তখন সে একটু রেগে গেছিল। তো ওইটা নিয়ে আপা জিনিসটা একটু মানে একটু হাই পর্যায়ে যায় আপা জিনিসটা। তো কিন্তু পরবর্তী সময় আপা মানে আমার কাছে মনে হচ্ছে যে জিনিসটা যদি এতই বেশি খুব মানে খারাপ হতো বা কোনো খারাপ কোনো ঘটনা ওই দিন যদি ঘটে থাকতো, তাহলে তো সে পরের দিন আবার বাসায় এসে থাকতো না। হ্যাঁ, না, সে তো রিকনসাইল করার জন্যই এসেছিল, কিন্তু জিনিসটা ঘটেনি। তাহলে এখন প্রশ্নটা কি আমাদের কাছে? প্রশ্নটা হচ্ছে যে আপা আমি তো ওকে মানে ভুলতে পারছি না। ও হয়তো সে ভুলে গেছে তার সুখের অনেকগুলো ঘটনা আছে, দুটা বাচ্চা হচ্ছে দুটো বা একটা সুখের ঘটনা, তাই না? মানুষের জীবনের থেকে বড় আবার রিকনসাইল করা সম্ভব কিনা এটা বারবার মনে হচ্ছে, তাই তো? জি জি জি, আসলে আমি কি করবো, ওকে, একটু লাইনে থাকতে হবে, কেমন? প্রশ্ন আছে না? আপনি বলছিলেন যে 10 বছরের বিবাহিত জীবন আপনাদের, সেখানে মাত্র হাতে গোনা হয়তো 4-5টা ঝগড়া আপনাদের হয়েছে। এছাড়া আপনাদের সম্পর্ক ভালো ছিল এরকমটা? আমার কাছে তো আমি তো মনে করতে পারতাম মানে ভালো ছিল। আচ্ছা, মানে কারণ আমার কাছে একটা জিনিস খুব আমার কাছে লাগছে আপনার সেটা এই টোটাল 10 ইয়ার্সের মধ্যে কিছুদিনের জন্য আমার চাকরি ছিল না, মানে এটা কয়েক বছর আগের ঘটনা। ঠিক তখনই কিন্তু আবার সে বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং আমিও তাতে রাজি হই। এবং ওই সময় কিন্তু সে মানে সে আমাকে ছেড়ে চলে যায়নি। সে যখন ছেড়ে চলে গেছে তখন আর দিয়ে গুড জব, হ্যাঁ, এবং তার বাচ্চাটা হয়েছে কিছুদিন আগে, মেয়েটাও আছে। তো সব কিছু বিবেচনা করে ওরা কেন এরকম একটা ডিসিশনে গেল, ওদের ফ্যামিলি থেকেই ডিসিশনটা আসলে বেশি হয়েছে। মানে ভাই ছিল বেশি করছে বিষয়টাতে, মানে ডিভোর্সের বিষয়টাতে। মানে সেপারেট তো থাকা যেত, তাই না? সেপারেট থেকেও তো জিনিসটা মনে করেন অনেক কিছু কি করা যায় না। আর no relationship is the perfect relationship in this world, তাই না? ঠিক আছে, আমরা ছেড়ে দেবো। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমরা আলোচনা করে দেখি কিছু আসে নাকি আলোচনা থেকে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর হেলাল। জি ধন্যবাদ। আসলে যেটি বললেন যে যেই ঘটনাটি 2 বছর আগে ঘটেছিল সেখানে কিন্তু তার স্ত্রী একবার ফেরত এসেছিলেন যে বিষয়টাকে একটি মীমাংসা করা যায় কিনা, কিন্তু সেই সময় হয়তো কোনো একটা ইগোইস্টিক কারণে অথবা একটা অহংবোধ থেকে তিনি হয়তো সেই সময় ক্ষমা প্রার্থী হন নাই বা বিষয়টাকে নাজুক পরিস্থিতিটাকে মোকাবেলা করতে পারেন নাই। সেটি হয়তো তার ওয়াইফ অনেক বেশি করে গ্রহণ করেছে এবং অনেক গুরুত্ব সহকারে নিয়ে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে। এবং এটি এমনও হতে পারে যে ডিভোর্সের সিদ্ধান্তটি কিন্তু হঠাৎ করে সেই দিন হয়তো নেয়নি, 10 বছরের আরও কিছু কিছু ছোট ছোট ঘটনা সেটার মধ্যে সিনক্রোনাইজ করেছে এবং সেখানটাতে সঞ্চিত হয়ে একটা সময় একটা বড় আকারে প্রকাশ পেয়েছে। এটা একটি ঘটনা হতে পারে। এখন এই মুহূর্তে উনি কী করবেন? দুটোর উত্তর। একটি উত্তর হচ্ছে হ্যাঁ, সম্পর্কটি আবার যদি তার স্ত্রী মনে করেন, তার যে সাবেক স্ত্রী যার সাথে ডিভোর্সে যদি তিনি মনে করেন এবং দুজনে যদি মনে করেন, দুজনেই প্রাপ্তবয়স্ক, তারা যদি মনে করেন, তবে আইনত এবং তাদের আবেগগতভাবে তাদেরকে পুনরায় আবার একত্রিত হওয়ার সুযোগ রয়েছে। আর এর বাইরে উনি যেটি করবেন সেটি হচ্ছে তার শিশুরা যেহেতু তার কাছে আসছে, সন্তানেরা আসছে, তিনি তাদের সাথে
মানে পিতৃপ্রতিম বাবার মতো করে সম্পর্ক, তাদের দায়িত্বগুলো পালন করবেন। এবং সেক্ষেত্রে তার স্ত্রী যদি আবার তার কাছে ফিরে আসতে না চান, আমি বলবো সেক্ষেত্রে তার কিন্তু সেখানে জোর করার বা সেখানে কোনো শক্তি প্রয়োগ করার বা সেখানে খুব বেশি করে বলার খুব বেশি কিছু নাই, কারণ আবেগ দিয়ে নয়, তাকে কিন্তু যুক্তি দিয়ে বিষয়টা বুঝতে হবে যে তার স্ত্রী একজন প্রাপ্তবয়স্ক মানুষ এবং তার সিদ্ধান্তের উপরে কিন্তু কোনো জোর খাটানোর সুযোগ আমাদের নাই। আর যদি তার স্ত্রীও চান তাহলে আবার একত্রিত হওয়ার সুযোগ বারবারই রয়েছে। সেটাই। এখন স্ত্রীকে উনি খুব মিস করছেন, কারণ উনি ভালোবাসা অনেক রয়ে গেছে, কিন্তু স্ত্রী বলছে যে খুব রিজিড। এখন হতেই পারে, এখন একটা মানুষের ব্যক্তিত্ব তো এক এক রকম। উনি হয়তো এতটাই শক্ত হয়ে গেছেন ভেতরে যে ওনাকে ভাঙা খুব কঠিন হচ্ছে আর কি, সেই জায়গাটার মনে হচ্ছে শুনে। দুইটা জায়গা, একটা হচ্ছে যে উনি কিন্তু 10 বছরের লাইফটা এনজয় করেছেন, ওনার দৃষ্টিতে উনি 4-5টা ঝগড়া দেখেছেন, বাকি সময়টা এনজয় করেছেন, এবং যার ফলে এখনও উনি মিস করছেন ওয়াইফকে। কিন্তু ওয়াইফ যখন ডিভোর্সের ডিসিশন নিয়েছে, এমনও হতে পারে হয়তো ছোট ছোট কিছু আবেগ, ছোট ছোট ঘটনা, সেই জায়গাগুলো তার ভেতরে কষ্ট এতটাই দিয়েছে এবং সেটা উনি সলভ করতে পারেননি। এখানে কমিউনিকেশনের একটা বিষয় আছে, চলে আসে সেটা হচ্ছে আমরা বলি না আমাদের কষ্টের কথাটা, আমরা ভাবি যে বলতে হবে কেন, বুঝে নিতে পারে, কেন বুঝছে না, সে তো আপনজন। এবং যার ফলে যেটা হয়, তার তো সে তো সাইকিক না, বা সে কিভাবে বুঝবে না বললে এই গ্যাপটা থেকে যায়। তো এই জায়গাটার থেকে একটা হচ্ছে যে হ্যাঁ, উনি যেহেতু ফিল করছেন ওনার ওয়াইফকে, উনি আবার নিজে উদ্যোগ নিয়ে কথা বলে দেখতেই পারেন। আর একটা ইস্যু কিন্তু উনি বলেছেন বড় করে একটা চিঠিও লিখতে পারে, তোমাকে আমি ভীষণ এখনো অনেক ভালোবাসি, অনেক মিস করি। অনেক সময় মৌখিকভাবে বলা যায় না, তাই না? বড় করে একটা চিঠি হাতে লিখে, আমরা তো টেক্সট করি আজকাল শুধু, কিন্তু হাতে লেখার চিঠির আবেদন কিন্তু অন্যরকম, তাই না? হতেই পারে। সেটা আপনাকেই আসলে বুঝতে হবে যে আপনার ওয়াইফ কোনটা পেলে তার মনটা একটু গলতে পারে, আমি যদি সহজ কথাই বলি। আরেকটা ইনফ্লুয়েন্সের কথা উনি বলছিলেন, সেটা হচ্ছে ওনার ওয়াইফের বাসা থেকে কোনো একটা ইনফ্লুয়েন্স আছে কিনা। তো সেটাও যদি থেকে থাকে, সেক্ষেত্রে দুজনই আপনারা অ্যাডাল্ট, আমার মনে হয় যে সব থেকে বেশি প্রয়োজন আপনাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এবং কমিউনিকেশন, ওপেন কমিউনিকেশন, ওপেননেস। এবং সে নিজেও কিন্তু হেল্পের জন্য যেতে পারে। আমাদের একটা ফোন আছে, একটু ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ ওয়েলকাম সালাম। আচ্ছা, কক্সবাজার থেকে, একটু জোরে বলতে হবে যে। আমার মায়ের মাঝে মাঝে কমে যাচ্ছে আওয়াজটা। মায়ের কি? 10 বছর ধরে আমার মায়ের সমস্যা। মায়ের সমস্যা? 10 বছর ধরে মানসিক সমস্যা ভুগতেছেন। হ্যাঁ, একটু শুনি কি সমস্যা। উনি আমার আব্বু মারা গেছে আজকে প্রায় 2 বছর হচ্ছে। আচ্ছা। এখন উনি কিছু ওষুধ রেগুলার খাই, কিন্তু রেগুলার খেলে একটু আওয়াজটা না কমে যাচ্ছে একটু পর পর। উনি আবুল তাবুল কথাবার্তা বলে, আর উনি মানে কথাবার্তা কোনো ব্যালেন্স নিয়ে কথা বলতে পারতেছেন না। আচ্ছা। আমি ওনার একটা মাত্র ছেলে, আর কোনো ভাই বোন নেই। আচ্ছা। আবুল তাবুল কিরকম কথা বলেন? আবুল তাবুল বলে মানে উনি নেত্রী, বিশ্ব নেত্রী, অনেক কিছুই বলে। তারপর আমার আব্বু মারা গেছে, কবর থেকে নাকি উঠে আসবে দেখে। আচ্ছা। আব্বু বেঁচে থাকতে উনি একদম ঠিক ছিলেন? ঠিক ছিলেন, স্বাভাবিক ছিলেন। আচ্ছা। আব্বু মারা যাওয়ার পর থেকে এরকম অসুস্থ? জি। আচ্ছা, ওকে। এখন কোনো ডাক্তারকে দেখানো হয়েছে ওনাকে? দেখানো হয়েছিল যে প্রায় আব্বু বেঁচে থাকার সময় দেখাচ্ছিলাম, কিছু ওষুধ কন্টিনিউ করতে, পেরিডল 5 খাই, সাইক্লিক 5, পিছনে স্যার 400 আর একটু কোনো 500 বলে, কিন্তু ওগুলো খেলেও কাজ করতেছে না। মানে ডাক্তার কি কক্সবাজারে দেখানো হয়েছে নাকি ঢাকায় এসেছিলেন? না, ঢাকারই। আচ্ছা। তো উনি ওষুধ খাচ্ছেন এখনো? খাচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে না। কিন্তু আব্বু বেঁচে থাকতেই উনি অসুস্থ হয়ে গেছিলেন? তখনই ছিলেন, কিন্তু এখন একটু বেশি দেখা যাচ্ছে, পরে বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে। আর মানে উনি কিছু দেখছেন এটা বলছেন তো, তাই তো? উনি সন্দেহ করে কথা বলেন, মানে কোনো কিছু সন্দেহ করে, কোনো কিছু খাওয়ার সময় সন্দেহ করে, পুরা করে, মানে কোনো কিছু মানে ব্যালেন্সটাকে স্বাভাবিক দিয়ে চলতেছেন না উনি। আচ্ছা, ওকে। তো এখন কি করা যেতে পারে, যেহেতু উনি সুস্থ হচ্ছেন না, কি করা যেতে পারে সেটাই তো প্রশ্ন, না?
জি জি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। একটু থাকতে হবে লাইনে ডক্টর হেলাল। উনি কি কথা শুধু আবল তাবল নয়, উনি কি কথা বেশি বলছেন? কথা বেশি বলেন। উনি কি টাকা পয়সা একটু বেশি খরচ করতে চান, বা মানুষজনকে দান খয়রাত করতে চান? না, এরকম না। এরকম কিছু না। উনি কি নিজের যত্ন নিতে পারছেন? নিজের গোসল করা, খাওয়া দাওয়া এগুলো ঠিক মতো করতে পারছেন? ওগুলো ঠিক মতো আছে। উনি কি সারা বছরই খাইতেছেন? খাওয়া দাওয়া ঠিক মতো খাইতেছেন? সারা বছর একই রকম ভাবে অসুস্থ থাকেন না মাঝে মাঝে ভালো থাকেন? সারা বছরই এরকম হয় থাকে। এবং এর আগে কখনোই ছিলেন না অসুস্থ? হ্যাঁ। বন্নির কোনো প্রশ্ন আছে? অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমরা দেখছি কি বলছেন আমাদের অতিথিরা। বন্নি কিছু বলতে চাও? এটা যেটা মনে হচ্ছে যে আসলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দরকার, আসলে সাইকিয়াট্রিস্টের হেল্পটা অনেক বেশি দরকার, সাথে সাথে হয়তো সাইকোলজিস্ট হেল্প করতে পারেন। আর এই ছেলেটি একমাত্র ছেলে, ওর কিন্তু অনেক প্রেশার হচ্ছে। অনেক। ওরও কিন্তু কাউন্সিলিং সেবা নিলে ও মায়ের অবস্থানটাকে হয়তো একটু মেনে নেবার মতন, বা মার সঙ্গে কিভাবে ট্রিট করবে সেটা জানতে পারতো আর কি। ধন্যবাদ। তাকে যেটি হচ্ছে যেই মানে লক্ষণগুলো আমরা শুনলাম, এই কথা আমরা মোটামুটিভাবে নিশ্চিত বলতে পারি তার মায়ের যে সমস্যাটি রয়েছে মোটা দাগে সেটাকে আমরা সাইকোসিস বলতে পারি। এখন এই সাইকোসিসের ভেতরে কোনটি রয়েছে? কখনো কখনো সিজোফ্রেনিয়ার লক্ষণ তার মধ্যে রয়েছে, যেটি আমরা শুনেছি প্যারানয়েড, যে খাবারের ভেতরে কিছু আছে কিনা সন্দেহ করে, আবার নিজেকে বিশ্বনেত্রী বলছে বা বড় কিছু বলছে, সেটা আবার বাইপোলার মুড ডিসঅর্ডার, ম্যানিক ফেজের দিকে চলে যাচ্ছে। ফলে ঘুরে ফিরে এটি সাইকোসিসেরই অন্তর্গত। কিন্তু কোন ধরনের সাইকোসিস, সেটা সিজোফ্রেনিয়া নাকি বাইপোলার মুড নার্সিসো-অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, সেটি বোঝার জন্য আসলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে একটু সময় দেয়া প্রয়োজন তার মাকে। এবং এক্ষেত্রে আমরা যেটি বলবো, খুব গুরুত্ব দিব, এই সাইকোসিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা হচ্ছে তাকে ওষুধ সেবন করতে হবে। এবং যদি তার ডায়াবেটিস থেকে থাকে, হাইপোথাইরয়েড থেকে থাকে, অন্য কোনো অসুস্থতা থেকে থাকে, তাহলে কিন্তু সব ওষুধ সবসময় ঠিকমতো কাজ করবে না। ফলে চিকিৎসকের কাছে যে প্রয়োজনে কিছু পরীক্ষা নিরীক্ষা করে, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, অন্য কোনো সহযোগী রোগ থাকলে সেটিকে নিয়ন্ত্রণ করে পরিমাণ মতো এবং পরিমাণ মতো ওষুধ তাকে সেবন করতে হবে। আরেকটি বিষয় তার ছেলের জন্য যেটি আমরা বলবো, যেহেতু ছেলে তার কেয়ার গিভার, ফলে তার সাইকো এডুকেশন, এই সাইকো এডুকেশনটি ছেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে মাকে যত্ন নিবে, কিভাবে তাকে ওষুধ খাওয়াবে, কিভাবে নিজেকে ভালো রেখেও মাকে যত্ন নিতে পারবে। আর কক্সবাজার মেডিকেল কলেজে কিন্তু সাইকিয়াট্রিস্ট রয়েছেন সরকারি পর্যায়ে। ছেলেটি কিন্তু ইচ্ছা করলে কক্সবাজার মেডিকেল কলেজে যে সেই সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে পারেন। ঢাকা পর্যন্ত হয়তো আসার প্রয়োজন হয়তো নাও লাগতে পারে, কারণ সেই মেডিকেল কলেজে সাইকিয়াট্রিস্ট রয়েছেন, এবং কক্সবাজারে অনেক সাইকোলজিস্ট এখন রয়েছেন, তাদের কাছেও তারা সাহায্যের জন্য যেতে পারেন। আছেন নাকি সাইকিয়াট্রিস্ট রয়েছেন কক্সবাজারে? না, সাইকোলজিস্টও প্র্যাকটিস করছেন। সাইকোলজিস্ট কক্সবাজার মেডিকেল কলেজে 2 জন ট্রেইনি হিসেবে প্র্যাকটিস করছেন। তারা ঢাকা থেকে মাঝে মাঝে যান, এবং ওই সাইকিয়াট্রিস্ট বিভাগের সাথে তারা ওই আমাদের মূলত এটি এসেছিল আমাদের মায়ানমার প্রত্যাগত যারা রয়েছেন তাদের সেবার জন্য মেডিকেল কলেজে আলাদা একটি উইং করা হয়েছে। কিন্তু এখানে যে কেউ হোস্ট কমিউনিটি সবাই কিন্তু সেখানে সেবা গ্রহণ করতে পারে। আচ্ছা আচ্ছা, এটা আমার জানা ছিল না। তাহলে আমরা বলতে মোটামুটি, এবং সেটা যদি থেকে থাকেন, সাইকোলজিস্ট যদি থেকে থাকেন, উনি নিজেও মানে ছেলেটা উনি নিজেও কিন্তু সেই হেল্পটা নিতে পারেন। অবশ্যই, সেটা খুবই মানে এটা সবার জন্যই উপকার হয়। ও নিজের জন্য হবে, যিনি অসুস্থ তার জন্য উপকার হবে। আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, শুনছি। জি, আমি এবার এসএসসি পরীক্ষা দিব, তো আমি আমার রিলেশন নিয়ে একটা কথা বলতে চাচ্ছি। বলো। আসলে আমার রিলেশনটা হচ্ছে আপনার সেপ্টেম্বরের মানে 2014 সালের সেপ্টেম্বর থেকে। তো আমরা সেম ক্লাস। তো দেখা যাচ্ছে কি যে ওর সাথে যখন আমার ফার্স্ট রিলেশন হয়, তো ওর ফ্যামিলি থেকে আমার প্রতি অনেক থ্রেট আছে, তো অনেক ঝামেলা ঝাপটার পর এখন আমরা এক আছি। তো আমি এখন ওর ফ্যামিলি আমাকে যথেষ্ট মানে জানে, আমার ফ্যামিলি জানে, ওর ফ্যামিলিও যথেষ্ট জানে, কিন্তু দেখা যাচ্ছে ওর ফ্যামিলিতে ফোন দিলে আমাকে আমার সাথে খুবই রুড বিহেভিয়ার করে, প্লাস হচ্ছে ওকে খুব মেন্টালি চাপে রাখে, আমাকেও খুব মেন্টালি চাপে রাখে। দেন দেখা যাচ্ছে আমারও মেন্টালিটি ভাবে আমি খুব ডিস্টার্ব থাকি, আমি ওকে খুব সন্দেহ করি, কার সাথে কোনো কথা বলতে মানে কথা বললে আমার খুব খারাপ লাগে, আমি খুবই রুড বিহেভিয়ার করি। দেন আমি হুটহাট করে রেগেও যাই, রাগের মাথায় কি বলি সেটা আমি নিজেও বুঝতে পারি না। দেখা যাচ্ছে আমি খুবই হাইপার হয়ে যাই, ওকে একটু বোঝার ট্রাই করি না, ওকে খুবই প্রেশারে রাখি। তো আমার ভিতরে এটা কাজ করে যে ও না কিছু করলো, বা ও যদি প্রাইভেট ভার্সিটিতে পড়ে, কম্বাইন্ড ভার্সিটিতে পড়ে,
কম্বাইন্ডে যদি যায় তাহলে ও আমাকে যদি ছেড়ে দেয় বা আদার কোনো মেয়ের সাথে কথা বললে মানে আমি খুব হাইপার হয়ে যাই, আমি নর্মাল থাকতে পারি না। তো দেখা যাচ্ছে আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে খুব রুড বিহেভিয়ার করতেছি। বাহ, তুমি তো অনেক তোমার নিজের সম্পর্কে যথেষ্ট সচেতন হয়ে ফোন করেছো, খুব ভালো লাগলো তোমার এই সচেতনতার জায়গাটা। তো তোমার ভাই বোন কতজন? জি আমরা 3 বোন। তুমি কত নাম্বার? আমরা টুইনস, আমি মেয়েছো। আচ্ছা, প্রথম একজন বড় বোন, তারপর তোমরা টুইনস। আচ্ছা, তোমরা কি আইডেন্টিক্যাল? জি একদম একরকম দেখতে, কাছাকাছি দেখতে তোমরা? একদম। জি দেখা যাচ্ছে যে আমার যে কাজটা হয় সেম কাজটাও কিছুক্ষণ পরই হয়, বাট দেখা যাচ্ছে আমার জ্বর উঠেছে, আমার জ্বর সেরে গেলে আবার ওর জ্বর উঠছে, এরকম। আচ্ছা, তোমাদের দুজনের সম্পর্ক কেমন? খুবই ভালো। আমার ছোট বোনটা আমাকে খুবই বুঝায়, ও আমাকে যথেষ্ট হেল্প করে, বাট আমি মানে বুঝতে চাই না, অনেক এগ্রেসিভ হয়ে যাই। কিন্তু ও তোমার মতন এতটা ইনসিকিউরিটিতে ভোগে না, তুমি তো অনেক ইনসিকিউর। জি জি সেটাই। তো তোমরা দুজন কি একই রকম আদর পেয়েছো নাকি একটু ভিন্নতা হয়েছিল তোমাদের? বাবা মার বিহেভিয়ার, ট্রিটমেন্ট একই ছিল তোমাদের সাথে? জি জি বিহেভিয়ার ঠিকই ছিল, আমাদের দুজনের প্রতি সেম বিহেভিয়ার ছিল বাবা মা সবারই। আচ্ছা, ওকে। কখনো কি তুমি নিজে কোনো হার্ম করেছো? না, দেখা যাচ্ছে কি আমি খুব ইমোশনাল, মানে আমি কান্না স্টার্ট করলে নিজেকে থামাতে পারি না। দেখা যাচ্ছে আমি অনেক হাইপার হয়ে গেছি, আমি কান্না করছি খুব খারাপ লাগতেছে, মানে মেন্টালি ভাবে মানে আমার পুরো মানে মেন্টালি ভাবে আমার পুরো শেষ হয়ে যায়, এরকম অবস্থা দেখা যাচ্ছে। আর মেইন কথা কি, ওর ফ্যামিলি তো একটাই ছেলে, আমার ফ্যামিলির স্ট্যাটাস এতটা নর্মাল মিডিয়াম, বাট ওটা খুবই হাই প্রোফাইল। দেখা যাচ্ছে ওখান থেকে ও আমাকে কিছু বলে না, বাট ওর বোন ওর ফ্যামিলি অনেক কিছু বলে, তো মাঝে মাঝে ডিস্টার্ব হয়ে আমাকে অনেক কিছু বলে, বাট ও কোনো কিছু করে না, বাট আমি ওকে খুবই সন্দেহ করি। দেখা যাচ্ছে আমি আমার রিলেশনটা মেইনটেইন করতে যেয়ে ও কোনো কিছু বললে ওকে বুঝতে চাই না, জাস্ট আমিই বলে যাই। এবং পরে খুব খারাপ লাগে? ওর অনেক খারাপ লাগে। ও আমাকে তোমার কি পরে খারাপ লাগে এরকম তুমি যে এত রুড হয়ে যাচ্ছ, তারপর তুমি গিল্টি ফিল করো নাকি তোমার কিছু আর ফিলিং হয় না? হ্যাঁ আসলে আমি এটা পরে বুঝতে পারি যে এটা করাটা ঠিক হয় না, কিন্তু আমি যে পরে আবার সরি বলবো সেই মন মানসিকতাটা আমার থাকছে না। দেখা যাচ্ছে কি আমি আমার পড়ালেখাতেও খুব মনোযোগী হয়ে উঠতে পারছি না, ওর পড়ালেখা ওকেও ভালো মতো আমি কোনো কিছুতে পড়ালেখা করতে দিচ্ছি না, বাবা মার সাথেও বাজে বিহেভিয়ার করতেছি দেখা যাচ্ছে। আচ্ছা, তোমার আজকে যে আমাদের সাথে তুমি কথা বলছো, তোমার বয়ফ্রেন্ডও কি জানে? না ও জানে না। ও জানে না, আচ্ছা ওকে। তুমি একটু লাইনে থাকো। এখন তোমার প্রশ্নটা কি যে মানে তুমি কি করে আর একটু মানে নিজেকে স্টেবিলাইজ করবে, সেটা কি প্রশ্ন? জি জি আমি আসলে চাচ্ছি যে আমি মানে কিভাবে এই জিনিসটা থেকে বের হতে পারবো, এত অ্যাগ্রেসিভ হয়ে যায়, কোনো কিছু মেইনটেইন করতে পারি না, রিলেশন মানে নিজেকে কিভাবে কন্ট্রোল করব। খুবই সুন্দর প্রশ্ন করেছো, একটু লাইনে থাকো কেমন। কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্নটা হচ্ছে বাবা মায়ের সাথে বা অন্য বোনদের সাথে তোমার সম্পর্ক কেমন? এটা কি আমার ফ্যামিলি না ওর ফ্যামিলি? তোমার নিজের, তোমার ছোটবেলা থেকে তোমার যখন কষ্ট হতো কার কাছে যেতে, বা যখন খুশি লাগতো কার সাথে শেয়ার করতে? আমি আমার টুইনস বোনটা, তার সাথে সবকিছু শেয়ার করতাম, তাকেই সবকিছু বলতাম। আমি আমার আম্মুর সাথে যথেষ্ট ফ্রি, তো দেখা যাচ্ছে আমার মা আমাকে যথেষ্ট সাপোর্ট করতেছে, আমার মা আমাকে বুঝাচ্ছে, কিন্তু আমি বুঝতেই চাচ্ছি না কোনো কিছু। আচ্ছা ঠিক আছে। আর কোনো প্রশ্ন? তুমি কি কখনো রাগ করে এমন কোনো কাজ করেছো যেটা তোমার জন্য ক্ষতিকর হতে পারে, নিজেকে আঘাত করা বা হাত কাটা বা এরকম কোনো কিছু? না আমি এরকম কোনো কিছু করি না, বাট মানে দেখা যাচ্ছে পাবলিক প্লেসে আমি খুব বাজে বিহেভিয়ার করতেছি। সেলফ হার্মটা করেনি এখনো। ডান, ওকে। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক মিষ্টি একটা মেয়ে তুমি। আশা করছি নিজেকে আরেকটু পারবে নিয়ন্ত্রণ করে রাখতে। ডক্টর হেলাল, ধন্যবাদ। তোমার জন্য একটি উপদেশ হচ্ছে, তুমি সম্পর্কের যে জায়গাটি, যার সাথে তোমার সম্পর্ক রয়েছে, তোমার সমস্ত কিছু এই সম্পর্ককে ঘিরেই হচ্ছে। আমরা বলবো একজনের জীবনে সম্পর্ক তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার বাইরে আরও কতগুলো উপাদান রয়েছে। কিন্তু তোমার পড়ালেখা একটি গুরুত্বপূর্ণ উপাদান, তোমার মায়ের সাথে সম্পর্ক, বোনের সাথে সম্পর্ক, অন্যের সাথে সম্পর্ক, সেটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। ফলে আমরা বলবো একটি দিকে, শুধু সম্পর্কের দিকে অতিরিক্ত ফোকাস না করে তোমার আশেপাশে আরও যত কিছু কম্পোনেন্ট রয়েছে সেই কম্পোনেন্টগুলোর দিকে যেন তুমি সমানভাবে মনোযোগ দিতে পারো। তোমার
তোমার ক্যারিয়ারের দিকে মনোযোগ দিতে পারো, তাহলে তোমার যেটি হবে যে তুমি যে এই সম্পর্কের ভিতরে এক ধরনের অবসেসড হয়ে গেছো, এর ভিতরে একদম বন্দি হয়ে গেছো, এই জায়গা থেকে তুমি খানিকটা রিলিফ পাবে, অন্যান্য জায়গায় মনোযোগ দিতে পারবে। আর যখন তুমি রেগে যাচ্ছ সেই সম্পর্কের ক্ষেত্রে, কেন রেগে যাচ্ছ, রেগে যাওয়াটা কি যৌক্তিক কিনা, এবং রেগে যাওয়াটা তার দৃষ্টিকোণ থেকে তুমি কীরকমভাবে দেখো সেটিও যদি মনে করার চেষ্টা করো, আমার মনে হয় তোমার রাগটা অনেক কমবে, এবং এই ব্যাপারে নিশ্চয়ই আমাদের আপা আরও কিছু তোমাকে উপদেশ দিয়ে দিবেন। বন্নি, আমরা আরেকটা ফোন নিচ্ছি, তারপর তোমার কাছে দুটো ফোন উত্তর শুনবো। হ্যালো হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি আসলে আমার হাজবেন্ড সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছিলাম। শিওর। আমার 93-তে বিয়ে হয়েছিল। কবে? আমার 93-তে। 93-তে, আচ্ছা। হ্যাঁ, সে বিয়ে আগে থেকে সে অ্যাডিক্টেড ছিল। হ্যাঁ, ফ্যান্সিডিলে অ্যাডিক্টেড ছিল। জি। তারপরে বিয়ে করা যখন বুঝতে পারলো, 97-এ ওকে হাসপাতালে ভর্তি করা হলো, রিহ্যাবে। তারপর ওখান থেকে আসার পর তারপরে একটু হলো না, তারপর 2004-এ আবার হাসপাতালে ভর্তি করালাম। তারপর ওখানে থেকে আসার পর আমার একটা মেয়ে হলো, তখন আল্লাহ রহমতে কয়েকদিন বেশ ভালো ছিল। হঠাৎ করে সে আবার ইয়াবাতে আসক্ত হয়ে পড়েছিল। কিন্তু আমি গত বছর এপ্রিল 14 তারিখ আবার ওকে হাসপাতালে ভর্তি করেছিলাম। কিন্তু আসলে কি আমার ম্যাম মানে এত কপাল খারাপ যে আমি আমার শ্বশুর বাড়ি থেকে কোনো সাপোর্ট পাই না। ওরা তো দু ভাই, ওর ছোট ভাই তো সেম একই রকম ইয়াবাতে আসক্ত, পেশেন্ট। তারপরে ওর ওয়াইফ কিছু চলে গেছে। আচ্ছা। হ্যাঁ, এখন ম্যাম আমার সমস্যা হলো, আমি আমার হাজবেন্ডকে ভালো করার জন্য একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম। আমার ফ্যামিলি থেকে আমাকে নিয়ে যেতে চেয়েছিল, আমি তারপরও আমি রয়ে গিয়েছিলাম। কিন্তু ম্যাম ও না মানে প্রচুর মিথ্যা কথা বলে, আর সারা রাত ঘুমায় না, আর মানে কি বলবো, একটা অমানুষ যাকে বলা হয় সে পর্যায়ে সে পড়ে। হ্যাঁ, এখন ম্যাম আমার না এত বিষণ্ণতার মুখ চলে এসেছি, আমার এখন বাঁচতে ইচ্ছা করে না, আমি ঘুমিয়ে ওষুধ খাই। আমার মেয়েকে না এবার এসএসসি পরীক্ষা দিবে, আমার মেয়ে আমাকে অনেক বুঝায় যে মা তুমি কান্না করলে তুমি চোখে যাবা, কেন তুমি কান্না করো, আমি আছি না। তারপর কেন যেন না নিজেকে বুঝতে পারি না। আমি এখন চাচ্ছি ম্যাম ও ট্রিটমেন্ট করাতে। হ্যাঁ, এখন আমি কিভাবে করাবো, আর সবচেয়ে বড় কথা এই ট্রিটমেন্টটা কি বাসা বসে করানো যাবে কি? আচ্ছা, হাজবেন্ড কি কিছু করছেন? উনি কোনো উপার্জন করছেন? জি, ও ব্যবসা করে, আমাদের বিজনেস করছেন। আচ্ছা, তো সেই ইনকাম থেকে মানে সচ্ছলভাবে চলা সম্ভব হচ্ছে? হ্যাঁ, করে, সেটা করে, কিন্তু আমাদের আসলে ব্যবসাটা জয়েন্ট তো, এই জন্য আমার মাঝে মাঝে ভয় হয় যে এখানে আমার দেবর, আমার ননদ, ওরা সবাই আছে, ওদের টাকাগুলি আবারও নষ্ট করে ফেলে কিনা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার এই ভয়টা কাজ করে, পরে ব্লেমটা আমার উপর আসবে। আজকে ও নেশা করতেছিল, আমি তাকে সরাসরি ধরে ফেলেছিলাম। হ্যাঁ, উনি অন্য জায়গায় বসে নেশা করতেছিল, আমি ধরে ফেলতেছিলাম। তখন সে আমার সাথে খুব অকথ্যবাদে গালিগালাজ প্লাস আমাকে তেড়ে আসে মারার জন্য, আমি নিজেকে সেভ করে ফেলি। হ্যাঁ, এখন ম্যাম আমি কি করবো, আমি কিভাবে ট্রিটমেন্টটা করবো? আমি ফ্যামিলির একটা মানুষের সব পাচ্ছি না, আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ, তারপর আমার আদার মামা শ্বশুর, চাচা শ্বশুর, সবাইয়ের সাথে আমি ব্যাপারটা নিয়ে কথা বলছি। দেখা গিয়েছে নেগেটিভ ভাবে আমার হাজবেন্ডের কানে কথাগুলো দেয়, তারপর ও এসে আমার উপর টর্চার করে, গায়ে হাত তুলে না, কিন্তু মানসিক টর্চার করে। তোমার পড়াশোনা কতটুকু করেছো? আমি ম্যাম আসলে আমি ঢাকায় ছিলাম, পরে মফস্বলে চলে আসছি। আমি ইন্টার পাস করার পর আর পড়াশোনা করি নাই। আমার বাবার আল্লাহ রহমতে বাবা বোন ওদের সবাই ফিনান্সিয়াল ভালো, ওরা আমাকে চলে যেতে বলছে ইমিডিয়েটলি। আমি কিন্তু যেতে পারতাম, কিন্তু আমার মেয়ের এসএসসি পরীক্ষা, মফস্বলে থাকি তো,
তো ওর পরীক্ষাটা না দেওয়া পর্যন্ত আমি কোনো ডিসিশনে আসতে পারছি না। এরপর ও নিজেকে খুব আজকেও আমি একটা কমে ওষুধ খেয়ে ফেলেছি। ওষুধ খেয়ে ফেলেছো? জি মানে নিজের ক্ষতি করার জন্য? জি। মানে সেটা কি খুব মানে কোনো বেশি ক্ষতিকর কিছু খেয়েছিলে? না 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 না। আচ্ছা, এবার এটাই কি প্রথম না আগেও করেছো এরকম? আগে অনেকবার করা হয়েছে, আমার বাঁচতে ইচ্ছে করে না। আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার অনবরত কান্না পায় যে আমি করলাম, কেন করলাম, আমি কেন ফ্যামিলিকে আমি বুঝলাম না, কেন ওদের কথায় আমি চলে গেলাম না। এই ভবিষ্যতে অতীতের কথাগুলি যখন চলে আসে না, তখন আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। ওকে, তোমার আজকে প্রশ্নটা কি বলো তো? আজকে হলো আমি এখন কি করব, কিভাবে আমি আমার নিজেকে কন্ট্রোল করব, প্লাস ওকে আমি সুস্থ জীবনে ফিরে আনবো। আচ্ছা, কিন্তু তুমি এই ম্যারেজটাতে থাকবে সেটা কি তুমি ঠিক করে রেখেছো? মানে তুমি যে দুটো প্রশ্ন করলে সেটা হচ্ছে নিজেকে কি করে আরো তুমি সুস্থ রাখবে, আর একটা হচ্ছে যে তুমি ও ট্রিটমেন্ট কিভাবে করবে, তাই তো? আর তুমি তোমার এই ম্যারেজটাতে থাকবে কিনা সেরকম কোনো প্রশ্ন তুমি করছো না আজকে, তাই তো? জি ম্যাম, কিন্তু ওর সাথে আমার এখন আমি মনে হয় ওকে আমি এখন সহ্য করতে পারি না যে কেন ও আমাকে ঠকালো। হ্যাঁ, এখন আমি চাচ্ছি আমার মেয়ের এসএসসি পরীক্ষার পর চলে যেতে, কিন্তু এই যে কয়েকদিন থাকবো এই কয়েকদিন আমি সহ্য করতে পারছি না। যেমন আজকেও দেখেছি বেশি আবার খাচ্ছে। ঠিক আছে, একটু লাইনে থাকো তুমি। হ্যাঁ, ওকে। বয়সটা? সরি, আপনার বয়স? আমার বয়স 40 কিন্তু কোনো বয়স না, তুমি কিন্তু এখনো পড়ালেখা করতে পারো, তাই না? তোমার একটা জীবন সুন্দর করে তুমি চিন্তা করতে পারো। তুমিও তো আলাদা একটা মানুষ, বিবাহিত হলেও তো আমাদের আলাদা যে ব্যক্তিত্ব থাকে বা আমাদের যে এন্টিটি থাকে, সেটা আইডেন্টিটি থাকে, সেটা তো শেষ হয়ে যায় না। ওরা না ম্যাম এত নোংরা, আমি ওর নেশা নিয়ে কোনো কথা বলতে গেলে না ওরা না কি করে আমার চরিত্র নিয়ে বা বিভিন্ন ধরনের খুব নোংরা নোংরা কথা উঠায় দেয়, যেটা আমার শাশুড়ি করে, আমার মামা শ্বশুররা, আমার ননদরা করে। কখনো আমি ওদেরকে বলি যে ও ভালো হয়নি, ওর এই অবস্থা, তারপর আমি ওদের থেকে সাপোর্ট পাচ্ছি না, আমি একা যুদ্ধ করে ওর পারতেছি না, কি করবো? আরেকটা প্রশ্ন আমি করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার কোনো হবি ছিল বা এখন মনে হচ্ছে আপনি পুরাটাই নিজেকে খুব ডিপ্রেশনে রেখেছেন, কিন্তু কখনো কি কোনো কিছু করতে ভালো লাগতো, এরকম কিছু ছিল? না না না। আর ও আছে না ম্যাম, যে আমাকে একটু সময় দেওয়া, একটু সংসারকে সময় দেওয়া, তারপর একটু গল্প করা, আমি যেটা খুব একটা বেশি আমার চাওয়া না। ঠিক আছে, আমার মনে হয় আমরা বুঝতে পারছি তোমার কষ্টের জায়গাটা কিছুটা হলেও। তুমি একটু শোনো আমাদের ম্যাম, আমার না এটা চলে আসে, যেমন আমি হাত কেটে ফেলি যখন রান্না করতে যাই, আমার হাতটা যখন পোড়া যায় বা আমার মুখটা যখন পোড়া যায়, তখন আমার ওই যন্ত্রণা মনে হয় না। আমার শ্বশুর বাড়ির অত্যাচারগুলির কথা মনে পড়ে, আমার হাজবেন্ডের কষ্টের কথাগুলি মনে পড়ে না, তখন আমার ওই যন্ত্রণাগুলিকে যন্ত্রণা মনে হয় না। সেটাই বুঝতে পারছি, অনেক বেশি কষ্টের মধ্যে রয়েছো। অনেক ধন্যবাদ তোমাকে ফোন করার জন্য। আমরা আলোচনা করছি তোমার বিষয়টা নিয়ে। তুমি আগের ফোনটাও কথা এটা দিয়ে শুরু করি, তারপরে ওখানে যাব। সেটা হচ্ছে ওনার বিয়ে হচ্ছে 93-তে, তার মানে লম্বা একটা সময় কিন্তু এখানে উনি ছিলেন এবং অনেকগুলা কষ্টের ঘটনা, আমি বলবো ট্রমার ভেতর দিয়ে উনি গেছেন, যেগুলা সলভ করা হয়নি, যেগুলা নিয়ে কোনো কাজ করা হয়নি, যার ফলে জমতে 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 এখন যেটা হয়েছে উনি কিছু ফিল করতে পারছেন না। যেটা ফিল করছেন সেটা হচ্ছে নিজেকে শেষ করে দেয়া। এবং এত কষ্টের পরেও উনি 3বার বলেছেন এই কথাটা যে আমার হাজবেন্ডকে কিভাবে এখন ট্রিটমেন্ট করাবো, আমি চ্যালেঞ্জ নিয়েছি, ওকে ভালো করব। তো এই জায়গাটা আমি ধরতে চাই যে আমরা
কাকে ভালো রাখতে পারি, আমরা অন্যকে কতটা ভালো রাখতে পারি, কোন জায়গাটায় ইফোর্ট দিলে রেজাল্টটা ভালো আসবে। আসলে আরেকজনের উপরে যখন আমি অনেক বেশি ফোকাস করছি তখন নিজেকে আমি ভুলে যাচ্ছি। আমি এজন্যই জিজ্ঞেস করেছিলাম যে নিজের ভালো লাগার কোনো কিছু আছে কিনা। উনি কিন্তু তেমনটাও কিছু বলতে পারেননি, যার অর্থ হচ্ছে যে উনি একদম পুরাপুরি মনোযোগটা ওনার এখন এই একটা সম্পর্ক কেন্দ্র করে। ওনার একটা মেয়ে আছে, উনি মেয়েটা এসএসসি দিচ্ছে এবং উনি বলছিলেন মেয়েও তাকে বলছে যে মা তুমি এতটা ডিপ্রেসড হও না, আমি তো আছি, কিন্তু মা হয়ে গেছে এখন, হয়ে গেছে। তাহলে ওনার যে আরো শুধু এটাই একমাত্র না, ওনার চারপাশে এরকম আরো অনেক অনেক রিসোর্স আছে। ওনার মেয়ে তার মধ্যে একটা, শাশুড়ি বা মামা শ্বশুর শুধু কষ্ট দিচ্ছেন সেটা একটা পার্ট, কিন্তু এছাড়াও আরও অনেক রিসোর্স আছে। আমরা যেটা বলি যে যখন এরকম কষ্টের কথাগুলো বলতে থাকে আমাদের কানের কাছে আর আমরা একটু একটু করে শুনতে থাকি এবং আমাদের চোখটা ঠিক এইভাবে করে ঢেকে দেয়, তখন আমি আর এটা ছাড়া আর কিছু দেখি না। একটু যদি বলতে পারি যে ওকে শুনেছি, অ্যান্ড তারপরে চারপাশে যদি তাকাই আমি কিন্তু পৃথিবীর আরো অনেক কিছু দেখতে পারবো, যেটা উনি এখন দেখতে পারছেন না, কারণ ওনার চোখটা পুরোটাই ঢাকা এই একটা সম্পর্ককে কেন্দ্র করে। তাহলে ও নিজের এখন হেল্প নেওয়াটা খুব জরুরি। অবশ্যই নিজের হেল্প নেওয়াটা, কাউন্সেলিং তো বটে, আমার মনে হয় সেক্ষেত্রে সাইকিয়াট্রিস্ট হেল্পও লাগতে পারে। লাইফ রিস্কে রয়েছে, একদম ওষুধের হেল্পও লাগবে মনে হচ্ছে। আর আগের ফোনটা নিয়ে ছোট্ট করে কিছু বলবে? আমি ডক্টর হেলালের কাছে যাব। আগের ফোনটা নিয়ে যেটা হচ্ছে যে আমি বয়সটা বলি, ওনার বয়স হয়তো 16-17 এরকম। এই বয়সটাই ইটসেলফ কিন্তু খুব টার্ময়েলের একটা সময়। নিজের হরমোনাল চেঞ্জ তো আছেই, সেই সাথে আমি না বড় আমি না ছোট। এতদিন আমি একটা ছোট ছিলাম, এখন আমি হঠাৎ করে আমি বড়, আমি না বড়দের কথার মধ্যে যেতে পারছি না আমি ছোটদের মতো আচরণ করতে পারছি। তো এই জায়গাটাতে অনেক ইমোশন না অনেক সময় ডিপ্রাইভ থেকে যায়, আমরা হয়তো খেয়ালও করি না, যার ফলে ও বারবার বলছে যে আমি খুব রেগে যাই। রেগে গিয়ে সে বুঝতে পারছে আমি রেগে যাচ্ছি, কিন্তু সে রেগে যাচ্ছে। আর সবার ইমোশনাল নিডটা তো একরকম হয় না, তো ওনার কিছু একটা ডিপেন্ডেন্সি নিড আছে যেখান থেকে বয়ফ্রেন্ডকে কেন্দ্র করে সব চিন্তা ঘুরপাক খাচ্ছে। সো এখানেও আমি বলবো যে নিজের দিকে একটু ফোকাস করে নিজের কি ভালো কোয়ালিটিগুলো আছে বা এটা ছাড়াও লাইফ যে আছে অন্য যে কোনো কিছু। এখন তো ইউটিউব খুললেও নানা ধরনের ক্রাফটিং টিউটোরিয়াল এগুলা প্রচুর আছে, তাই না? তো এই ল্যাঙ্গুয়েজও এখন শেখা যায় ইউটিউব খুলে। কাজে যে কোনো নিজের ভালো লাগে সেটা বের করে যে কোনো জায়গাটাতে সেটা থেকে যদি আমি ফোকাস করি, আমি নিজেকে এনরিচ করার চেষ্টা করি, তাহলে কিন্তু তখন আমার ভালো লাগার জায়গাটা তৈরি হবে। এবং তাতে করে কি হবে, বয়ফ্রেন্ডের উপরে যখন আমি পুরোপুরি ডিপেন্ড করছি না, বয়ফ্রেন্ডও কিন্তু আমার কাছে কিছুটা স্পেস পাবে। অর্থাৎ একটা হেলদি রিলেশনশিপ, যেটা মানে দুইজনই যখন হেলদি থাকছে তখন রিলেশনশিপটাও হেলদি হচ্ছে। আমার কাছে আরেকটা লাগছে যে ওর ইনসিকিউরিটির মাত্রাটা খুব বেশি। হ্যাঁ, তাতে করে ওর একটু বোধহয় প্রফেশনাল হেল্প নিলে, কারণ ওকে তো খুব সচেতন যে আমি রুড আচরণ করে ফেলছি, আমি ওকে শান্তি দিচ্ছি না, এত সুন্দর করে বললো। সো ও কিন্তু খুব চাইছে এখান থেকে বেরোতে। আমার মনে হয় সিন্স শি ইজ ভেরি রেডি, মানে ও হেল্প একটা নিতে পারে। কিন্তু হেল্প আমরা জানি না কোথা থেকে উনি ফোন দিয়েছেন, কারণ ফোনেও হেল্প নেওয়া যেতে পারে। সেটা কাজে ও মানে ও যদি ঢাকাতে নাও থাকে, মানে বাংলাদেশ তো ছোট একটা দেশ, কাজে যে গিয়ে কিন্তু মাসে 2টো সেশনও করতে পারে ও যদি চায়। ডক্টর হেলালি পরের ফোনটা নিয়ে যদি ধন্যবাদ। পরের ফোনে 2টো অংশ রয়েছে, একটি তার নিজের অংশ। আমরা ইতিমধ্যে জেনেছি তিনি কিন্তু বিষণ্ণতায় রয়েছেন এবং বিষণ্ণতার মাত্রাটা গুরুতর এই কারণে নিজেকে শেষ করে দেওয়ার প্রবণতা রয়েছে এবং নিজেকে তিনি সেলফ হার্ম করছেন, শরীরে আঘাত করছেন এবং আজকেও তিনি ঘুমের ওষুধ খেয়েছেন, কখনো হাত কাটছেন। ফলে আমরা বলবো তিনি নিজের যত্নটিকে প্রাধান্য দিয়ে আগে নিজে তার বিষণ্ণতার জন্য উপযুক্ত চিকিৎসা গ্রহণ করবেন, কারণ যখনই তার মরে যাওয়ার প্রবণতা চলে আসবে আমরা বলবো এটি গুরুতর বিষণ্ণতা। আরেকটি হচ্ছে তার স্বামীর যে বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন, সেখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে স্বামী কিন্তু একটির পর একটি নেশার বস্তু পরিবর্তন করছে। একবার ফেন্সিডিলের আসক্ত ছিল, রিহ্যাব করেছে, তারপরে এখন আবার ইয়াবাতে আসক্ত হয়েছে। আর গুরুত্বপূর্ণ আরেকটি তথ্য তিনি দিয়েছেন, সেটি হচ্ছে স্বামীর যিনি ভাই তার কিন্তু সিজোফ্রেনিয়া বা কোনো একটি মানসিক রোগ রয়েছে। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি তার স্বামী শুধুমাত্র নেশার সমস্যা নয়, নেশার সমস্যার সাথে আরও কিছু
কোমরবিড বা সহযোগী রোগ থাকার একটি আশঙ্কা রয়েছে, যেমন তার মধ্যে হতে পারে সেটি অন্য কোনো মানসিক রোগ, অথবা এই নেশার বস্তু দীর্ঘদিন খাওয়ার কারণেও কিন্তু কিছু মানসিক রোগ তৈরি হয়ে যেতে পারে। সুতরাং তার স্বামীর চিকিৎসাটিও করা প্রয়োজন, কিন্তু সেখানে যে ঘাটতিটি রয়েছে, আমরা বলি নেশা মাদকাসক্তির চিকিৎসায় 3টি অংশ খুব গুরুত্বপূর্ণ: বায়োসাইকোসোশ্যাল অর্থাৎ শারীরিক চিকিৎসা, মানসিক চিকিৎসা এবং সামাজিক চিকিৎসা। শারীরিক চিকিৎসা হয়তো চিকিৎসকরা দিয়ে দেবেন ওষুধ বা অন্য কোনো মাধ্যমে। মানসিক চিকিৎসা, যেটিকে আমরা সাইকোথেরাপি, কাউন্সিলিং যেটিকে আমরা বলি, সেই কাউন্সিলিং হয়তো প্রফেশনালরা দিয়ে দিবেন। কিন্তু সামাজিক চিকিৎসার জায়গায় একটা বড় ধরনের ঘাটতি দেখা যাচ্ছে, যেখানে এই স্ত্রী বলছেন যে এই চিকিৎসায় তিনি ছাড়া পরিবারের কোনো সদস্য কিন্তু সেখানে সহায়তা করছেন না। ফলে আমরা বলবো তার পরিবারের সদস্যদেরকেও বিষয়টি বুঝতে হবে, কারণ ইয়াবা হচ্ছে এমন একটি মাদক যেই মাদকটি গ্রহণ করলে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, অর্থাৎ অকস্মাৎ আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যেতে পারেন। এবং ইয়াবার ক্ষতি এতই ব্যাপক যেটি কিন্তু বাইরে থেকে বোঝার কোনো উপায় নাই, হঠাৎ করে একজন ব্যক্তি মৃত্যুবরণ করতে পারেন। সুতরাং পরিবারের সদস্য, তার বাবা মা ভাইদেরকে যদি এই বিষয়টি অনুধাবন করানো যায় যে তিনি যা সেবন করছেন তা তার স্বাস্থ্যের জন্য অত্যন্ত হুমকি, তাহলে নিশ্চয়ই তারাও কিন্তু চিকিৎসার আওতায় নিয়ে আসবেন। তারা একটা ডিনায়ালের ভেতরে আছেন, তারা একটা সোশ্যাল একটি মানে লজ্জার কারণে সামাজিকভাবে যে আমার ছেলে নেশা করে কি করে না এইটির ভিতরে আছেন। তো তারা যদি সম্মুখ অবস্থাটা বুঝতে পারেন যে এই নেশার কারণে তার ছেলের কিন্তু অকাল মৃত্যু হতে পারে, তবে তারাও নিশ্চয়ই কিন্তু চিকিৎসার আওতায় আনতে পারবেন। ফলে সামাজিক সহায়তাটা তার স্বামীর চিকিৎসার ক্ষেত্রে আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি সেই জায়গাটিতে। এবং ওর নিজের চিকিৎসাটা আমরা বললাম প্রথমেই তার গ্রহণ করতে হবে, প্রথমেই তার নিজের চিকিৎসাটি গ্রহণ করতে হবে। আমরা আরেকটা ফোন নিচ্ছি। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। ভালো আছেন আপু? হ্যাঁ ভালো আছি। অনেক বছর পরে পেলাম। যাই হোক, আমার বিয়ে হয়েছে 2005-এ, 2006-এ ছেলে হয়েছে, 2007-এ মেয়ে হয়েছে। আচ্ছা। হাজবেন্ড নেশা করে বিয়ের আগে থেকে। আচ্ছা। করাতে কোনো গ্যাপ নাই। লং টাইম দূরে ছিলাম, আবার কাছে আসি, আবার দূরে যাই, আবার কাছে আসি, এইভাবে করতে করতে 14 বছর চলে গিয়েছে। আমার এখন 38। আমি একটা জব করি প্রাইভেট সেক্টরে। তো এই সময় কি অন্য কাউকে দিয়ে না, আমি কি আমার হাজবেন্ডের ব্যাপারে কোনো ডিসিশন নিতে পারি 38 ইয়ারে? কি রকম ডিসিশন? ওর থেকে আলাদা হয়ে যাওয়া। হাজবেন্ডের ব্যাপারে ডিসিশন না তোমার ব্যাপারে ডিসিশন? হাজবেন্ডের ব্যাপারে ডিসিশন। হাজবেন্ডকে ছেড়ে দিতে চাচ্ছি। সেটা তো তোমার ডিসিশন হচ্ছে, হাজবেন্ডের ব্যাপারে ডিসিশন হচ্ছে না। তুমি বলবে যে আমি কি একটা সিদ্ধান্ত নিতে পারি, তাহলে তুমি সিদ্ধান্তটাকে তুমি ওন করবে, তাই না? দিস ইজ ইয়োর ডিসিশন। হ্যাঁ। সো এনিওয়ে, তুমি হয়তো তাই মিন করেছো, আমি হয়তো একটু তোমার নিজের দিকে ফোকাস করার জন্য কথাটা বললাম। সো তুমি ডিভোর্স করবে কিনা সেটা তো সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত হতে হবে। এখন তুমি যেটা বললে যে সে এখনো অ্যাডিক্টেড, আর তোমার ছেলে মেয়েগুলোর বয়স তো এখন 6-এ ছেলে 7-এ মেয়ে হলো, 5-এ বিয়ে, 6-এ ছেলে 7-এ মেয়ে, এটা বললে? না, আপনি ভুল করছেন আপু। আচ্ছা, ছেলে 7-এ মেয়ে হয়েছে। হ্যাঁ, তাই তো বললাম, বিয়ে হয়েছে 5-এ। 12 বছর, হ্যাঁ 12 বছর 13 বছর ছেলে মেয়ে। হ্যাঁ, তো আমি ভুল করলাম কোথায়? আমি তো পরীক্ষায় পাশ করেছি। হ্যাঁ ঠিক আছে আপু, সরি। হ্যাঁ, তুমি বললে 5-এ তোমার বিয়ে, 6। হ্যাঁ, এখন ওদের বয়স 12-13 বছর হয়ে গেছে। অ্যান্ড তুমি বললে যে হাজবেন্ড এখনো নেশা করছেন, তাই তো? আর তোমাদের চলছে কেমন করে? উনি কাজকর্ম করেন? উনিও কাজকর্ম করে, আমিও করি, তবে তার নেগেটিভ দিকের সাথে পজিটিভ দিকও আছে। আমাকে প্রচন্ড স্বাধীনতা দেয়। আমার স্যালারি নিয়ে কখনো কথা বলে না, আমার টাকা পয়সা নিয়ে কোনো টর্চার নেই, আর অনেক বড় কোনো অপরাধ করলেও ক্ষমা করে দেয়। ওকে, তো ভালোবাসো হাজবেন্ডকে খুব? প্রেম করেই তো বিয়ে করছি আপু। হ্যাঁ, প্রেমের বিয়েও তো মাঝে মাঝে পরে আবার খুব অসুবিধায় পড়ে যায়। তখন আমি ইন্টার্নে পড়াশোনা করতাম। আচ্ছা, ওকে। তুমিও জব করছো আর তুমি একটা স্বাবলম্বী মানুষ, তাই তো? তুমি কেন ওকে ছেড়ে দিতে চাইছো? Because he is not changed. He is not changed. He has not changed. আচ্ছা, সে কোনো পরিবর্তন তো হয়নি আপু। হ্যাঁ হ্যাঁ, ওকে। আমি কোনো পরিবর্তন করতে পারিনি। ও কি নিচ্ছে? নেশার বস্তু কোনটা নিচ্ছে? যখন যেটা পায়, গাঁজা, ইয়াবা, সবকিছু। কিন্তু কাজও করতে পারছে সেই সাথে? কাজও করতে পারতেছে, মানে ও তো নর্মালদের মতো না, ও খেতে খেতে স্ট্রং হয়ে গেছে। ওকে, বাচ্চাদের সাথে সম্পর্ক কেমন ওর?
বাচ্চাদের সাথে বাচ্চারা দূরে থাকে তো দূরে মানে মেয়েকে দিয়ে দিয়েছে ভারতেশ্বরী হোমসে। ও আচ্ছা আচ্ছা। আর ছেলে আমার মায়ের কাছে আছে শুরু থেকে, ইন দ্য স্টাডি অফ মাই লাইফ। ও আচ্ছা আচ্ছা, বাচ্চারা তোমাদের সঙ্গে ছিল না কখনোই? না। আচ্ছা, রাখা সম্ভব হয়নি। সেটা কি তোমরা জব করো বলে? আমার জবের জন্য। আচ্ছা ওকে। আর আমার বেবিটা ডিপেন্ড আমার জবের উপর ছিল, বিকজ সে চলে গেছে আসছে, চলে গেছে আসছে পার্মানেন্টলি। তো আচ্ছা, তোমার প্রশ্ন তো পেয়ে গেছি আগে, একটু লাইনে থাকো কেমন? আর কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই? তোমার কি মনে হয়, তুমি কি আসলেই সিরিয়াসলি ভাবছো যে ছেড়ে যেতে চাইছো স্বামীকে? সামনের দিকে 2 পা যায়, পিছনের দিকে 1 পা যায়। খুব একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছো। কোন দিকে জোরটা বেশি, ছেড়ে দেওয়ার পেছনে, ছেড়ে দেওয়ার দিকে নাকি বিয়েতে থাকার? সেটাই তো বুঝতে পারতেছি না। কিন্তু আপু আরেকটা কথা আছে, আমি 38 হলেও দেখতে 38 না 26, অর্থাৎ আমার এজটা বোঝা যায় না। হ্যাঁ, তোমার এখন কত বললে বয়স? 38। আচ্ছা, বাট লুকিংটা আমার কমে। আচ্ছা, এখনো ইয়াং লুকিং আছো। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই পরবর্তী বিয়ে করবো কি করবো না সেটা পরের কথা। সেটা করলে ছেলে মেয়েও পজিটিভলি নিবে না, বাবা মাও নিবে না, কেউই নিবে না। কিন্তু মানে আমি আসলে বুঝতে পারছি না। তুমি কি কাউকে পছন্দ করেছো বা কেউ তোমাকে পছন্দ করেছে? না, সেরকম কিছু নেই। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমরা আলোচনা করছি তোমার বিষয়টি নিয়ে, কেমন? ভালো থেকো। হ্যাঁ ডক্টর হেলাল। না, ওনার যে মূল প্রশ্ন যে তিনি তার স্বামীর ব্যাপারে বা তার সম্পর্কের ব্যাপারে তিনি কি সিদ্ধান্ত নেবেন, সেটির কিন্তু উত্তর দেওয়ার কোনো এথিক্যালস বা কোনো নৈতিক দিক আমাদের কাছে নাই। সেই সিদ্ধান্ত তার নিজেকেই নিতে হবে, একদম সম্পূর্ণভাবে তার সিদ্ধান্তটি নিতে হবে। আমি যে বিষয়টিকে একটু গুরুত্ব দিব যে তার স্বামীর যে নেশার সমস্যাটি রয়েছে, তিনি কি সেটিকে চেঞ্জ নাই বলেছেন, কিন্তু এর মধ্যে দিয়ে তিনি কিন্তু কোনো চিকিৎসার ইতিহাস বা চিকিৎসা করেছেন কিনা, পরিপূর্ণ নেশাকে মুক্ত করার জন্য কোনো চেষ্টা করেছেন কিনা বা স্বামীর কোনো প্রচেষ্টা আছে কিনা সেটা কিন্তু তিনি বলেন নাই। ফলে আমরা বলবো যত দেরি দিয়ে নেশা নেক না কেন, যত বেশি দিন ধরে তিনি নেশা নেক না কেন, তাকে কিন্তু একটা পর্যায়ের জন্য হলেও চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে। এবং চিকিৎসার পরেও যদি তিনি নেশামুক্ত না হন, তখন তার কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বা সিদ্ধান্ত নেবেন কিনা সেটি আমি বলবো সবার আগে তিনি সিদ্ধান্তটি নেওয়ার ক্ষেত্রে, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার স্বামীকে চিকিৎসার আওতায় যেন তিনি নিয়ে আসেন। অবশ্যই আমাদের 1 মিনিট সময় আছে, বন্নি যদি ছোট করে বলেন। হ্যাঁ, এটা অবশ্যই এটা সাথে আমি এন্ডোর্স করছি এবং সাথে বলছি যে নিজের জন্য, যেহেতু এরকম একটা রিলেশনশিপে এত দিন যাবত রয়েছি, ছেলে মেয়ে অনেক দূরে আছে, স্বাভাবিকভাবেই ওনার উপরেও অনেক প্রেশার আসার কথা, ওনার কষ্ট লাগার কথা, যেগুলার জন্য এবং ওনার ডিসিশনের জন্য হতে পারে যে উনি কোন দিকে যাবেন, সেটার জন্য উনি কাউন্সিলিংয়ের হেল্পটা নিতে পারেন। অনেক ধন্যবাদ দুজনকে। আমাদের আজকে শেষ করতে হচ্ছে, অনেক ফোন এসছে, অনেক ভালো আলোচনা হয়েছে। আমি বলবো আগামীতে আবার দেখা হবে আশা করছি। আর সুপ্রিয় দর্শক, আমাদের বিদায় নেবার পালা এখন। আর আমাদের আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি যে সন্তানের আগমনের পর স্বামী স্ত্রীর সম্পর্কটি কেমন থাকে বা কেমন হওয়া উচিত, বা ওটাতে কোনো পরিবর্তন আসে কিনা, এই বিষয়ে আলোচনা করব আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।